5.1 থেকেই বেসিক্যালি ইন্টিগ্রেশন শুরু। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতেছি। হ্যাঁ, তো 5.1-এ আমরা জাস্ট সাধারণ ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? সাধারণ ইন্টিগ্রেশন সেটা কি? আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সময় সূত্র শিখছিলাম না, যেটাকে আপনারা বলছিলাম হচ্ছে পাওয়ার রুল, ঠিক আছে? পাওয়ার রুল পারছেন না? x⁴n, এটা ডেরিভেটিভ কত বলেন? না, আমার দিকে দেখার তো দরকার নাই, তুমি তাকাবো দিকে। nx n-1, এটার মানে কি? এটার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। পাওয়ার রুল হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে x⁵ কে ডেরিভেটিভ করবেন, ঠিক আছে? তাহলে কি হয়, এই পাওয়ারটা বামে চলে আসে আর এই উপরের পাওয়ার এক কমে যায়, রাইট? তো ইন্টিগ্রেশনের এরকম পাওয়ার রুল আছে এখন পর্যন্ত। তাইলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনে মিল পাওয়া গেল, ঠিক আছে? সামনে গিয়ে হয়তো বা থাকবে না, বাট এই আর কি। আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে একেবারে বিপরীত প্রক্রিয়া। তো যাই হোক, তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা হয়, আমি বলছিলাম যে নিউটন আর তার সহযোগী লিবনিজ মিলে এই যে আপনারা স্ট্যাটিস্টিক্সে যে সামেশন করছেন, ওই সামেশনের চিহ্নটারে টেনে লম্বা করছে। টেনে লম্বা করে তারা বানাইছে হচ্ছে এইটা। কাজেই এখন থেকে যত ইন্টিগ্রেশন করব আমরা এই সাইনটা ইউজ করব, ঠিক আছে? এখন অনেক সময় এই সাইনের মধ্যে লাইক আমার সেই প্রিয় ইকুয়েশনটা ধরেন লিখি, ফাংশনটা 3x² + 2, হ্যাঁ? এইটুক লেখার পরে এটা কি লিখলেন? এটা ফাংশন। আর এরপরে লেখা হয় ডিএক্স মানে হচ্ছে এই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, ঠিক আছে? এক্স এর চেঞ্জেসকে ইন্টিগ্রেট করা হচ্ছে। জি জি এক্স এর চেঞ্জেসকে, জি। তো এই হচ্ছে তখন ডিওয়াই থাকতো, ঠিক আছে? তো এই ফিগার আর কি সবসময় মোটামুটি দেখবেন, তবে সামনে গিয়ে দেখবেন যে এইখানে কি জানি একটা লেখছে আর এইখানে কি জানি একটা লেখছে, ঠিক আছে? তো এইটাকে বলা হয় আপার লিমিট আর এইটাকে বলা হয় লোয়ার লিমিট। তো ইন্টিগ্রেশন হচ্ছে দুই ধরনের। যেই ইন্টিগ্রেশনে ওই আপার লিমিট আর লোয়ার লিমিট থাকে তাকে বলা হয় হচ্ছে ডিফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে? ডেফিনাইট ইন্টিগ্রাল। আর যেই ইন্টিগ্রেশনে ওই আপার লিমিট লোয়ার লিমিট থাকে না তাকে আমরা বলি ইনডিফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে? তো এই ইনডিফিনাইট ইন্টিগ্রালের একটা ব্যাপার আছে, সেটা আমরা অঙ্ক করতে গিয়ে বুঝবো। তো ইন্টিগ্রাল, হ্যাঁ, ইনডিফিনাইট আর ডিফিনাইট। উপরে থাকলে ডেফিনিট, উপরে না থাকলে ইনডিফিনিট। মানে নির্দিষ্ট করে দিলে, হ্যাঁ, লিমিট যখন নির্দিষ্ট করে দিবে, ডিফাইন করা, হ্যাঁ, ওইগুলো আমরা 5.3-তে দেখবো, ঠিক আছে? তো আপাতত বইয়ের মধ্যে চ্যাপ্টারের 5.1.1 এক্সাম্পল যেটা, ওটা স্যারে বাদ দিছে। তো কথা হইলো এটা বাদ দিলেও কি না দিলেও কি, এটা জীবনের পরীক্ষায় আসতো না, স্যার দিছে বাদ। একটা শর্ট কোশ্চেন বলেন, এটা হচ্ছে এখানে ইমপ্লিসিট ইন্টিগ্রেশন বলে কিছু আছে না? ইন্টিগ্রেশন ইটসেলফ ইজ এ কমপ্লেক্স থিং, সেটার মধ্যে মানে দেখবেন। তো আমি বলতেছিলাম যে দাঁড়ান, এটা যাওয়ার আগে বলি যে বলছিলাম না যে ইন্টিগ্রেশন মানুষ ঝামেলা বলে দুইটা কারণে। একটা হচ্ছে যে ত্রিকোণমিতি আসার কারণে একটু কমপ্লেক্স হয়, আর আরেকটা যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে ওটাই মেইন কারণ, সেটা হচ্ছে আপনি বলছিলাম যে চেইন রুল দিয়ে ডিফারেন্সিয়েশন পৃথিবীর সব ফাংশনকে করা যায়, ইন্টিগ্রেশনে চেইন রুল নাই দেখে এটা একটা ঝামেলা। তো এই কারণে যেটা হয় যে আপনি যেই ফাংশনের ইন্টিগ্রেশন করতে পারেন না স্বাভাবিকভাবে, ওইটাকে আগে ইন্টিগ্রেবল করতে হয়, মানে ইন্টিগ্রেশন করার উপযোগী করতে হয়, করার পর ইন্টিগ্রেশন করতে হয়। কিন্তু তো যাই হোক, আমাদের 5.1-এ আমি যতটুকু দেখছি ওই টাইপের ফাংশন নাই। সামনের দিকে আছে কিনা আমি এখনও জানি না, জেনে জানাইতে হবে, ঠিক আছে? তো ওই জন্য ইন্টিগ্রেশনটা মেশে কঠিন হয়। তো যাই হোক, আমরা ওই আলোচনায় না যাই। ধরেন, আচ্ছা, এই যে এক্সাম্পল যে যিনি জানতে চাইছেন তার উদ্দেশ্যে বলি শর্টে, যে y plus x equals x square, না, ধরেন হচ্ছে এই ddx অফ, ঠিক আছে, ddx অফ tan x, ddx অফ tan x হয় হচ্ছে sec² x। কথা বলবেন না, খালি শুনবেন, যেহেতু জানতে চাইছেন তাই দেখাইতেছি। ddx অফ tan x হচ্ছে sec² x। তাহলে sec² x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? tan x পাওয়া যায় না? এটাই তো পাওয়া উচিত, যেহেতু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন উল্টা প্রক্রিয়া। তাহলে tan x কে ডেরিভেটিভ করে sec² x পাইছি, তাহলে sec² x কে ডেরিভেটিভ করলে sec² x কে ডেরিভেটিভ করলে tan x পাওয়া যাইতো। কিন্তু আপনার প্রশ্ন দিবে কি, তুমি এখন sec x কে ডেরিভেটিভ করো, স্কয়ারটা নাই, তখন আপনি কি মনে করবেন? জাস্ট রুট মেরে দিবেন? জি না, এই sec x কে এখন ইন্টিগ্রেবল করতে হয়, ইন্টিগ্রেবল কইরা তারপর ইন্টিগ্রেশন করতে হয়। তো এই কারণে ইন্টিগ্রেশন সামহাউ জটিল হয়ে যায়। সো এই আর কি। এটা যদি নরমাল ফাংশন দিয়ে বোঝাতেন ভালো হয়। আচ্ছা, তো ওই তো বাদ দেওয়ার জন্য দেখেন, এক্সাম্পল 5.1.1-এ বলছে যে ভেরিফাই দ্যাট একটা ফাংশন, ওই ফাংশনটা আরেকটা ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ। তো অ্যান্টি ডেরিভেটিভ কি, এই কথাটা বইয়ের মধ্যে আগে এক্সপ্লেইন করছে। সো আমি আর ওদিকে গেলাম না, ভাই পড়লেই বুঝবেন, এটা ইজি জিনিস। এই যে কথাটা বললাম, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একেবারে বিপরীত প্রক্রিয়া। তো ধরেন এই যে দেখাই যে একটা ফাংশনকে, এই যে এইটা, ঠিক আছে, এইটা ফাংশন
ধরেন 3x প্লাস 2 এটা যদি একটা ফাংশন হয় তাহলে ওরে আমরা ddx অফ 3x প্লাস 2 লিখলে যেটা হয় সেটাকে কি বলি ডেরিভেটিভ বলি না তাইলে ddx অফ 3x2 হবে কত 3x স্কোয়ার প্লাস 2 হবে হচ্ছে আপনার 6x রাইট তো এই 6x 3x স্কোয়ার প্লাস 2 এর ডেরিভেটিভ আর 3x স্কোয়ার প্লাস 2 হচ্ছে ওই 6x এর অ্যান্টি ডেরিভেটিভ হ্যাঁ এক্স্যাক্টলি তো এখন হ্যাঁ তো এই হচ্ছে গেল ইয়েস তো এখন কথা হচ্ছে বলা যায় ঠিক আছে মোটামুটি বলা যায় তো হ্যাঁ এখন আমরা হচ্ছে যে ইয়াটা করবো দাঁড়ান একটু সাউন্ড কমাই দিই কারণ প্রচুরিক হইতেছে তো এখন আপনাকে 5.1.1 এ বলছে একটা গিভেন ফাংশন দিছে বলছে দেখাও যে এই ফাংশনটা পরবর্তীতে আরেকটা ফাংশন দিছে ওই ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ তাহলে আপনাকে যদি বাই চান্স এটা দিবে না বাট তারপরে যদি দেয় তাইলে বলছে যে যদি বলে যে দেখাও যে 1 নাম্বার ফাংশন 2 নাম্বার ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ 1 নাম্বার ফাংশন 2 নাম্বার ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ তাহলে কি করবেন 1 নাম্বার ফাংশনকে ডিফারেন্সিয়েট করবেন করলে দেখবেন যেটা পাইছেন ওইটা মিলে গেছে তার মানে যখন আপনাকে বলবে দেখাও যে এ বি এর অ্যান্টি ডেরিভেটিভ তাহলে আপনি কি করবেন এ যেটা আছে ওকে ডেরিভেটিভ করবেন আপনার কাজ শেষ ঠিক আছে এটা সারা দিবে না বুঝেন নাই চেহারা দেখে মনে হচ্ছে বুঝেন নাই না বুঝা নাই মানে যেটা ডেরিভেটিভ ওটা ডিফারেন্সিয়েট করব না আপনাকে এই যে ভাই 5 বই কই 5.1.1 এর एग्जांपल বলেন দেখাই দাও 1/3 x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 2 রাইট এইটা হচ্ছে আমার একটা গিভেন ফাংশন বলছে তুমি দেখাও যে এইটা আরেকটা ফাংশন বলেন ফাইভ এইটুক তো বলছে যে প্রশ্নে বলছে যে তুমি দেখাও যে এইটা আরে এদিকে না আমার চেহারার দিকে তাকালে আপনি বলছে যে এই মনোযোগ দাও বলছে যে এই ফাংশনটা তুমি দেখাও যে এই ফাংশনটা এই ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ তাইলে কোনটাকে প্রশ্নের মধ্যে অ্যান্টি ডেরিভেটিভ দেখাইতে বলছে প্রথমটা না দ্বিতীয়টাকে প্রথমটাকে তাইলে যেটাকে দেখাইতে বলবে তুমি ওইটাকে ডেরিভেটিভ করে দিবা তাহলে করো ডেরিভেটিভ করলে কি হয় 1 3 এখানে আসে ইন্টু 3 x স্কোয়ার প্লাস 5 তাহলে 3 কাটা যায় এই যে x স্কোয়ার ফলে মিলছে তার মানে এই প্রথম ফাংশনটা দ্বিতীয় ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ হ্যাঁ আর পোলাপান কমাই দিছে এটি দিবা না পরীক্ষায় আচ্ছা হ্যাঁ তার মানে আর দাঁড়ান এইটা হচ্ছে ওইটার অ্যান্টি ডেরিভেটিভ আর এইটা হচ্ছে ওইটার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করলে এটাকে আমরা অ্যান্টি ডেরিভেটিভ করব যাকে ডিফারেন্সিয়েশন কইরা ডেরিভেটিভটা পাওয়া যায় সে হচ্ছে ওই দ্বিতীয়টার অ্যান্টি ডেরিভেটিভ এক্স্যাক্টলি হ্যাঁ মানে এটা মনে হয় আগে ইন্টিগ্রেশন অবস্থায় আসলো জি ইন্টিগ্রেশন অবস্থায় আছে ওখান থেকে ডেরিভেশন কইরা মিলাইতে বলছে x স্কয়ার প্লাস 5 রে আবার এই ফর্মে আনবো তাহলে দেখেন তাহলে ইয়া করেন ইন্টিগ্রেশন করেন ও এটা ভাই আমরা সামনে দেখবো আছে এই চ্যাপ্টারের কাজই হচ্ছে আচ্ছা মনে রাখেন আপনারা তাহলে এই চ্যাপ্টারের কাজই হচ্ছে এটা আপনি কি বলতে চাইছিলেন সেটা বলেন আমি ওটা আনসার পাই গেছি সেটা হচ্ছে হলো ফার্স্ট যে ফাংশনটা দেওয়া আছে হ্যাঁ, হ্যাঁ। ইন্টিগ্রেটেড অবস্থায় এটাকে ডিফারেন্সিয়েট করলে পরেরটা আসে হ্যাঁ তো এই যে 393 পেজে ফান্ডামেন্টাল প্রপার্টি অফ কি অ্যান্টি ডেরিভেটিভস যেটা পড়া নিয়েন স্যারে থিওরি দিবে না বলছে তারপর বাই চান্স দিয়ে দিলে যাতে অ্যান্সার করতে পারেন ঠিক আছে আমি আর বললাম না তাহলে আমরা চলে যাব এখানে একটা গ্রাফ দেওয়া আছে বাই গ্রাফ আপাতত লাগবে না গ্রাফের কোনো কাজ আমি এই চ্যাপ্টার দেখি নাই সামনে আছে 5.23 এগুলোতে আছে তো এইবার আসতেছে দ্য ইনডিফিনাইট ইন্টিগ্রাল ঠিক আছে এইখান থেকে মেইন ইন্টিগ্রেশন রাজ্যে আমরা প্রবেশ করতেছি ঠিক আছে তো একটা ইন্টিগ্রেশনের এই যে দেখেন আমি একটু যদি জুম করে দেখাই এটা দেখতে পাচ্ছেন দেখেন এই সাইনটাকে কি বলছিলাম নিউটন আর লিবনিজ মিলে কি নাম দিছে এটার ইন্টিগ্রাল সাইন এই সাইনের নাম হচ্ছে ইন্টিগ্রাল সাইন হ্যাঁ ইন্টিগ্রাল সাইন তাহলে আমার মেইন ফাংশন কোনটুক বলেন তো ওই যে হ্যাঁ এই 3x স্কয়ার আমার 3x স্কয়ার আমার একটা ফাংশন যাকে আমি ইন্টিগ্রেশন করব ঠিক আছে তো যেই ফাংশনকে ইন্টিগ্রেশন করব এর নাম হচ্ছে ইন্টিগ্র্যান্ড কি নাম ইন্টিগ্রাল সাইনের ভিতর তাহলে ইন্টিগ্র্যান্ডকে লিখলাম আর এই যে পরে আপনারা ডিএক্স দেখতেছেন এই ডিএক্স মানে কি বুঝবেন যে এর সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করতে হবে যদি ডিওয়াই থাকতো ওয়াই এর সাপেক্ষে জেড থাকতো জেড এর সাপেক্ষে হ্যাঁ ইন্টিগ্রেশন করতে হবে সো এটার নাম বলছে ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবল ঠিক আছে মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি ওই থাকবে ডিএক্স আকারে ঠিক আছে তারপর আপনি ডেরিভেটিভ করলেন সরি ইন্টিগ্রেশন করলেন ইন্টিগ্রেশন কইরা আপনি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব পাবেন কেমনে পাবেন দেখাচ্ছে প্লাস একটা সি চলে আসছে সি কেন আসছে ওই যে একটা কনস্ট্যান্ট থাকে ওটাকে জিরো হয়ে যায় কনস্ট্যান্ট জিরো হয় কে বলছে দেখেন
ডিফারেন্সিয়েট করলে তো কনস্ট্যান্ট শুনেন সবসময় মনে রাখবেন, কিন্তু ওটা তো আমরা এখন পাচ্ছি না ব্যাক করার সময়। সবসময় মনে রাখবেন ইন্টিগ্রেশন কয় ধরনের, দুই ধরনের। একটা লিমিট থাকে যেটার নাম ডিফিনাইট, যেটা লিমিট থাকে না ওটার নাম ইনডিফিনাইট। সেটাই C। সি সবসময় ইনডিফিনাইটে থাকবে, ডেফিনাইট ইন্টিগ্রালে কোনো সময় সি আসবে না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে সি কেন আসে, এটা ওই ক্লাস 9-এ উঠলে যেমন পোলাপানের কমন প্রশ্ন থাকে যে স্যার প্লাস মাইনাস দিয়েছেন কেন রুটের আগে। আচ্ছা লিমিট দেওয়া না থাকলে তখন সি আসবে। জি সি আসে এই কারণে হ্যাঁ, তো যে ওই কনস্ট্যান্টকে 0 ধরি, কিন্তু ব্যাক করার সময় তো আমরা জানি না ওটা হ্যাঁ কত কনস্ট্যান্ট ছিল। দেখছেন উনি বুঝছে স্যারের পড়া, ভেরি গুড। ইন্টিগ্রাল ভ্যালু তো তো কথা হচ্ছে ওই যে আমরা এই কোনটারে জানি ইন্টিগ্রেশন করলাম এটারে সে 3x মানে এক্স স্কোয়ার প্লাস 5x সরি এক্স স্কোয়ার প্লাস 5 এই যে দেখেন আমি একটু পাশাপাশি লিখে দেখাই, এক্স স্কোয়ার প্লাস 5 ওইটারে ইন্টিগ্রেশন করলে আসতে হচ্ছে 1/3x³ প্লাস 5x প্লাস কত 2 এইটা আসতো। এখন আমাকে বলেন এক্সকে ডেরিভেটিভ করলে কত পাওয়া যায়? এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 পাওয়া যায়। তার মানে দেখেন যখন আপনি এক্সকে ডেরিভেটিভ করেন তখন সেটা 1 হয়ে যায়, কিন্তু জাস্ট এটুকু বুঝেন, আমি একদম সহজে বুঝাচ্ছি, এর আরও ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে তাহলে 1কে আপনি যখন আবার ইন্টিগ্রেশন করেন মানে এক্স্যাক্টলি এই ফাংশনে, তখন আপনি আর ওই এক্সটা পান না, এক্স পাই এক্স পাই বাট এক্স্যাক্টলি ওই ভ্যালুটা পান না। আপনি ইন্টিগ্রেশন করে 1-এর জায়গায় এক্স লিখতেছেন, এই এক্সটা ধরেন আপনি 1কে ইন্টিগ্রেশন করলেও পাইতেন, 2কে ইন্টিগ্রেশন করলেও পাইতেন, যেই সংখ্যাকেই হোক সেটাকে ইন্টিগ্রেশন করলেই এক্স পাইতেন, রাইট? এখন আপনি যে ধরেন ওই এক্স লিখতেছেন, এইটা 1 থেকেই যে আপনি এক্স লিখছেন, 1কে উল্টা করেই যে লিখছেন, এটার কোনো প্রমাণ আছে? এই কারণে আমরা ওটাকে যে কোনো কনস্ট্যান্ট সি দিয়ে ডিফাইন করি। মানে হলো কনস্ট্যান্টকে ডিফারেনশিয়েট করলে আমরা 0 পাই। হ্যাঁ, এখন আমরা উল্টা রিভার্স যাওয়ার সময় দেখি উল্টা রিভার্স যাওয়া আমি বলি এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি 1 পাওয়া যায়। এখন তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? এক্স পাওয়া যায়। এখন এক্স কি শুধু 1কে ইন্টিগ্রেট করলেই পাওয়া যায় নাকি যে কোনো সংখ্যাকে করলেই পাওয়া যায়? হ্যাঁ 2x 3x থাকতে পারে, বাট ওইটাই তো বলতেছি যে আপনি যে ভাই 1 থেকে x রে নিয়ে আসলেন, এখন এটা তো 1 এর জন্য লিখছেন ভালো কথা, কিন্তু এই x কি যে কোনো কিছুকে ডেরিভেটিভ করলেই পাইতেন না, মানে ইন্টিগ্রেশন করলেই। এই কারণে এটাকে একটা কমন কনস্ট্যান্ট c ধরে নেন, ঠিক আছে? আমি একদম ভাই বাচ্চাদের মতো বুঝাইলাম, এর আরো প্রকৃত ব্যাখ্যা আরো বড়, ঠিক আছে? ছোট করে বলবো বলেন। বুঝছি না। হ্যাঁ। ধরো x স্কয়ার প্লাস 5 আছে, হুম। এটাকে ডিফারেনশিয়েট করলে 2x আসে, কিন্তু প্লাস 5টা যখন প্লাস 5 কিন্তু নাই হয়ে গেছে। 2x কে যখন ইন্টিগ্রেট করব, এই যে প্লাস 5 এ 0 হইছে, এই প্লাস 5 আমরা জানি না, তো ব্যাক যাওয়ার সময় এই কনস্ট্যান্টটা আমরা জানি না, তো এই কনস্ট্যান্টটা c লিখে রাখি। এক্স্যাক্টলি। যে কোনো কনস্ট্যান্টের জন্য 0 হচ্ছে, কিন্তু আমরা যখন ব্যাক যাচ্ছি জানি না কোন কনস্ট্যান্ট হ্যাঁ 0 হচ্ছে। হ্যাঁ, আপনি যে ব্যাক যাচ্ছেন আপনার কি এটা প্রমাণ আছে যে আপনি এক্স্যাক্টলি ওইটা থেকেই হ্যাঁ, আনছেন? এটা তো জানি না। এক্স এর ভ্যালু পাওয়া যায় কিন্তু কনস্ট্যান্টের ভ্যালু পাওয়া যায় না। হ্যাঁ, x এক্স্যাক্টলি, হ্যাঁ ওভাবে যদি বুঝতে সুবিধা হয় বুঝেন, ঠিক আছে? সো আমরা এবার চলে যাবো এক্সাম, তাহলে এইটুকু বোঝা গেল, ফাইন। থ্যাংক ইউ। তাহলে কথা হচ্ছে এই ডেফিনিট ইন্টিগ্রেশন ওই সি কই যায়, ওই সি যখন লিমিট দ্বারা আবদ্ধ থাকে তখন আমরা এক্স্যাক্টলি বলতে পারি যে হ্যাঁ আমি এক্স্যাক্টলি ওটাকে ইন্টিগ্রেশন করেই এক্স পাইছি। সো ওই জন্য ওই সময় আমরা ওটাকে তখন ওমিট করি, বা ওমিট করি না, ওই যে ওই করার সময় যে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা না মনে পড়তেছে, ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজটা সেরে ফেলি। যাই হোক, তাহলে আমরা যদি এরপর সামনে আগাই তাইলে দেখবো যে হচ্ছে তাইলে দেখবো কি দেখবো, এই তো এখানে কথাটা লাগছে, ওই যে সি চলে আসে গেল। এরপর হচ্ছে এই কিছু বাংলা কথাবার্তা আছে, এগুলো পেরে নিন। এরপর রুলস ফর ইন্টিগ্রেশন কমন ফাংশন, এই রুলটা আমরা অলরেডি আলাপ করছি। হ্যাঁ, তো ইন্টিগ্রেশনের প্রচুর সূত্র আছে, করেন নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ইন্টিগ্রেশন অনেক সূত্র আছে, তো এর মধ্যে আপাতত আমাদের এই চ্যাপ্টারে এই 4টা সূত্র লাগবে, ঠাটা পড়া মুখস্থ করবেন, ঠিক আছে? সময় নেই, ঠাটা পড়া মুখস্থ করবেন, প্রমাণ দেখার সময় নেই, যে প্রমাণ বইয়ের মধ্যে এখানে দেওয়া আছে। তো যাই হোক, তো আমরা যেই কাজটা করতাম বা আমাদের টিচাররা যেটা করাইতো যে আপনি ভাই ডিফারেন্সিয়েশনের সূত্র আর ইন্টিগ্রেশনের সূত্র পাশাপাশি লিখবেন, ঠিক আছে? এই ডিডিএক্স আর সামেশন অফ এই মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ঠিক আছে? এটা লিখবেন পাশাপাশি। তাহলে আমাকে বলেন এক্স টু দি পাওয়ার এন কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাইতো? পাওয়ার সামনে আসতো, উপরের পাওয়ার 1 কমে যাইতো। আর ইন্টিগ্রেশনে যে কাজটা হবে, ধরেন এক্স টু দি পাওয়ার এনকে আপনি এখন ইন্টিগ্রেশন করবেন, ঠিক আছে? তাইলে পাওয়ার আগে কমে যাইতো, তাইলে এখন কি হবে? বাড়বে। তাইলে এক্স, তাইলে এই যে এইভাবে লেখেন, দাঁড়ান, তাইলে এক্স এর পাওয়ার আগে 1 কমে যাইতো, এখন 1 বাড়বে, আর এই বাড়ন্ত পাওয়ারটা আবার নিচে চলে আসবে। কি বলছি আবার বলি, এক্স টু দি পাওয়ার এনকে ইন্টিগ্রেশন করলে এক্স এর সেই পাওয়ার 1 বেড়ে যাবে, আর সেই বাড়ন্ত পাওয়ার নিচে চলে আসবে। না কমে নাই তো ভাই, বাড়ছে। কম তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, এই যে ডিফারেন্সিয়েশন n-1 হয়ে যেত, আর এখানে যোগ হয়। হ্যাঁ। তাইলে এক্স টু দি পাওয়ার এনকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যায়, বাড়ন্ত পাওয়ার দ্বারা নিচে ভাগ হয়।
এভাবে মনে রাখতে পারেন। উপরের পাওয়ার আর নিচের ওই মানে কনস্ট্যান্টটা সেম হয় না। দেখি ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার গুণ হয় সামনে, হ্যাঁ, আর এখানে ভাগ হয়। আর ওখানে মাইনাস হয়, এখানে প্লাস হয়। হ্যাঁ। সুন্দর তো। ডিফারেন্সিয়েশনে কমে, ইন্টিগ্রেশনে বাড়ে, ডিফারেন্সিয়েশনে গুণ হয়, ইন্টিগ্রেশনে ভাগ হয়। তাহলে দেখেন, যদি আমরা এক্স কিউবকে ইন্টিগ্রেশন করতে চাই এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে বলেন? এক্স এর পাওয়ার 1 বাড়বে, 4 হবে, আর সেই বাড়ন্ত পাওয়ার কোথায় আসবে? নিচে চলে আসবে। প্লাস বলেন, প্লাস সি। এই সি ভুল হয়ে গেলে অনেক টিচার 0 দিয়ে দেয়, অনেক টিচার দয়া করে নাম্বার দেয়, বাট স্যার বলছে যে আমি হয়তো 5-এর মধ্যে 1 নাম্বার বা 2 নাম্বার কাটবো যদি তোমরা সি না দাও, ঠিক আছে? সি দেওয়া ভুলবেন না। আর এখন কথা হচ্ছে, এই যে বুঝেন, একটা জিনিস বুঝাই, এদিকে না ওদিকে ভাই, আমার চেহারায় কিছু নেই। এইখানে হচ্ছে এই যে ইন্টিগ্রাল সাইনটা, ঠিক আছে? ধরেন বড় একটা ফাংশন দিছে, তো আপনি যতক্ষণ পর্যন্ত ফাংশনে এই ইন্টিগ্রেশন করতেছেন না ততক্ষণ পর্যন্ত আপনার এই সাইনটা টানতে হবে, হ্যাঁ? লাইক আপনি সিম্পলিফিকেশন করতেছেন ফাংশনকে, তো যতক্ষণ সিম্পলিফিকেশন করতেছেন ততক্ষণ এই ফাংশন এভাবে টানবেন, এই সাইনটা। যখন আর ক্লাস করে ছাত্র বলছে যে দেয়া তখন আনতে হবে না, এটা আলাদা করে আর এটা করলেই হবে। হ্যাঁ, ওই তো আপনি যে রাফ করবেন না, আপনি রাফ করে এনে বসানো অসুবিধা নেই, যেমনি করেন, বাট আপনি যখন খাতায় জিনিসটা শো করবেন, শো করলে এটা যতক্ষণ পর্যন্ত আপনি, সেটার মানে লিমিট থাকলে সাব বলছে যে আচ্ছা যেটাই হবে, লিমিট বসানোর পর উঠে যাবে এই আর কি। ওই তো। তো এখন আপনি বলেন, আমি এই লাইন থেকে সূত্র বসাইছি কোন লাইনে বলেন তো? এই লাইনে বসাইছি না? যেই লাইনে সূত্র বসাবেন ওই লাইন থেকে সি স্টার্ট হবে এবং একদম এন্ড রেজাল্ট পর্যন্ত প্রত্যেকটা লাইনে লাইনে আপনাকে সি টানতে হবে। সো আপনি এখান থেকে মনে রাখতে পারেন, যেই লাইনে সি আসবে ওই লাইনে আর ইন্টিগ্রেশন সাইনটা হবে না, আর যেই লাইনে আপনি ইন্টিগ্রেশন সাইন উঠাই দিবেন, বুঝবেন ওই লাইন থেকে আপনার সি শুরু হয়েছে, এটা লাস্ট স্টেজ পর্যন্ত টানতে হবে। বলছি যে এক্স কিউব, এটারে ডেরিভেটিভ করলাম, ধরেন এই ডেরিভেটিভ করতে বলছিল, তাহলে পাওয়ার 1 বাড়ে, সেই বাড়ন্ত পাওয়ার নিচে চলে আসলো। তাহলে বলেন, আমি কি এই লাইনে ইন্টিগ্রেশন করে ফেলছি নাকি আরও বাকি আছে কিছু? কেন করে ফেলছি না? করে ফেলছি। তাহলে যেই লাইনে আমি ইন্টিগ্রেশনটা করব ওই লাইনে আমার এই ইন্টিগ্রাল সাইন চলে যাবে, মানে পরের লাইনে চলে যাবে, সেইখানে প্লাস আইসা সি অ্যাড হবে। ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করলে সি বসাই দিই। হ্যাঁ, অ্যাপ্লাই যেই মোমেন্টে আমি অ্যাপ্লাই করতেছি ওই মোমেন্টে আমার সি আসবে, ঠিক আছে? সাইনটা সরাই দিয়ে পরে হ্যাঁ, এক্স্যাক্টলি, ট্রেড অফ। সাইন থাকলে সি থাকবে না, সি থাকলে সাইন থাকবে না। গেল? আচ্ছা, তাহলে এরপরে সূত্রের প্রমাণ আছে, কারোর যদি সূত্রের প্রমাণ দরকার হয় দেখে নিন। তো এরপর পরবর্তীতে আমরা চলে আসি, ভাই মনোযোগ দেন ভাই, এরপরে আমরা চলে আসি, ধরেন 1/x-কে আমি বলছিলাম 1/x-কে তো আমরা সাধারণত পাওয়ার রুল দিয়ে ডেরিভেটিভ করি, বাট আমি বলছিলাম আপনি যদি এই সূত্রটা মনে রাখেন ইয়া করবেন, অ্যাডভান্টেজ পাবেন, ঠিক আছে? সো ওইটা করলে হয় 1/x² আর এটার আরেকবার ডেরিভেটিভ করলে হয় 2/x³। এটার আরেকবার ডেরিভেটিভ করলে হয় 4/, না 4/x4 আসে, 6 আসে। এটা মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো একটু মুখস্থ রাখলে পরীক্ষার হলে অ্যাডভান্টেজ পাওয়া যায়, ঠিক আছে? লাস্ট মোমেন্টে গিয়ে আপনার অ্যাডভান্টেজ। তো যাই হোক, তো আমরা দেখছিলাম যে ln x, আরে আমরা দেখছিলাম যে ln x-কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় বলেন? 1/x 1/x। এই যে চ্যাপ্টার 4.3-তে আসছি, পারি না এই যারা 4.3 বলতেছেন এই যে ধ্যান চলে আসছে, ln x-কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়? 1/x। ছাড়া পড়া মুখস্থ রাখবেন। তাহলে 1/x-কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় বলেন তো? ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? ln x ln x। এখন কথা হচ্ছে যে আপনি এই ln x এর জায়গায় একটা মডুলাস হয়, মডুলাস দেওয়া মাস্ট, ঠিক আছে? এখন মডুলাস কেন হয় আপনি সূত্রের মধ্যে প্রমাণ দেখে নিন, প্রমাণের দিকে যাচ্ছি। ইন্টিগ্রেশন করলে মডুলাস ln x প্লাস c হবে। হ্যাঁ, ln x-কে ডেরিভেটিভ করলে 1/x হয়, আর 1/x-কে ইন্টিগ্রেশন করলে ln অফ মানে মডুলাস অফ ln অফ x প্লাস c হয়। প্লাস c ইজ আ মাস্ট। তো এই যে প্রথমটার মধ্যে আমি যে প্লাস c দেই না, এটা হচ্ছে আমার হিউম্যান এরর হয়েছে, সো প্লাস c দিবেন। আসলে যে উপরে 1/x হুম। 1/x এটা কি মানে এটা সাথে ইনক্লুডেড নাকি আলাদা? আরেকটা সূত্র, এটা কি ইনক্লুড করলে কি এটা হয়? এটা তো কিছু নাকি এটা ইনক্লুডেড ওই সূত্রতে 1/x-কে ইন্টিগ্রেশন এই যে ইনক্লুডেড নেই। ইনক্লুডেড না, মানে 1/x-কে ইন্টিগ্রেশন করলে ln x পাওয়া যায়। এটা সূত্র, মানে ইন্টিগ্রেশনের সূত্র লাগবে না আপনার, এই সেই সূত্র আবার করবেন, কি বলতে চাচ্ছি এত পেঁচাবেন না। x টু পাওয়ার n ছিল, আমরা x টু পাওয়ার n কে যখন ইন্টিগ্রেশন করব হুম। ওই সূত্রটা আসে। হ্যাঁ, এই যে এটা আসবে। এরকম এখন কি এটা কি এরকম যে 1/x কে আমরা ইন্টিগ্রেশন করলে জাস্ট ln x c কি পাবো, জি, এটাই তো। নাকি যে 1 + x এটার সাথে ইনক্লুডেড? হ্যাঁ, মানে
আরে ভাই আপনারা কি মনে করতেছেন যে আমি এই যে 1/x গুণ আকারে লিখছি? গুণ আকারে কেন লিখবে? এটা হলো সূত্র মানে এই এই যে মানে সূত্রটারে ঠিকমতো লিখলে যে এরকম আসতো যে ইন্টিগ্রেশন অফ 1/x অ্যাকর্ডিং উইথ রেসপেক্ট টু x উইল বি ln x প্লাস সি, এটা ঠিক আছে। এই যে লেখেন, যারা লেখেন নাই লেখেন হইল। ফাইন, এতক্ষণ লাগবে না লিখতে। এক্সের পাশে না আমার ভাই এত ওই পুরাটা দিলে যা, এক্সের দিলে তা। সো এক্সের পাশে দিবি। দেখ বইয়ের মধ্যে কি দিছে দেখি। বইয়ের মধ্যে শুধু এক্সের মধ্যে দিছে, এক্সের মধ্যে তেমন কোনো অসুবিধা নাই। এরপর দেখেন আমরা পড়েছিলাম যে ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়? 1 ওই টু দি পাওয়ার সরি সূত্র ঠাড়া পড়া মুখস্থ থাকতে হবে, কিছু করার নাই। ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, আর ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। এই হচ্ছে ভদ্র ছেলে, ঠিক আছে। হ্যাঁ এক নম্বর করাইছি তো। ও কনস্ট্যান্ট, আচ্ছা ওটা আসতেছি তো। ভাই ই টু দি পাওয়ার x এর আগে ও কনস্ট্যান্ট থাকলে আবার আলাদা হবে। ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। প্লাস সি সবসময় হবে রে ভাই। এই ভাই ঠান্ডা দিনে তো এদিকে এই যে এই সূত্র বইয়ের মধ্যে লেখে নাই, তাও আপনাকে দেখাইলাম। হ্যাঁ আরে ভাই সূত্রের তো অভাব নাই, বইয়ের মধ্যে জাস্ট কয়েকটা দেখাইছে আপনাকে। তাহলে দেখেন ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে আমরা পাই ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাইলেও পাই ই টু দি পাওয়ার এক্স। কিন্তু পার্থক্য কি বলেন তো? প্লাস সি। এই তো সবাই ওনারা মনোযোগ দিছে ক্লাসে। প্লাস সি। এই ভাই বাইরে থেকে বলে যাচ্ছে ঠিক আছে, গেল। এরপর এই সূত্র বইয়ের মধ্যে নাই, দেখাইলাম। সূত্রের তো আর শেষ নাই। বইয়ের মধ্যে যেটা দিছে সেটা দেখেন। ই টু দি পাওয়ার 3x কে ডেরিভেটিভ করেন, কত আসে বলেন? সামনে 3 চলে আসবে। সামনে 3 আসবে, এরপর পুরাটা আবার এভাবে লিখবে। হ্যাঁ শুধু সাংখ্যিক পাওয়ারটা বামে চলে আসবে, তারপর বাদবাকি যা ছিল পুরাটা আবার লিখে দিবে। ডেরিভেটিভ করলাম না, সাংখ্যিক পাওয়ারটা সামনে চলে আসবে আর বাদবাকি যা ছিল সেটা আগের মতোই থাকবে। কিভাবে আসছে? চেইন রুল দিয়ে আসছে, বাদ দেন। তো এখন এইটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, সেই ইন্টিগ্রেশনের রেজাল্টটা আসবে হচ্ছে আপনার কোথায় যেন, হ্যাঁ ইন্টিগ্রেশনের রেজাল্টটা আসবে 1/3 ই টু দি পাওয়ার 3x প্লাস সি। এ ভাই সেটা তো ওটাকে ইন্টিগ্রেট করলে আসছে। ওই পাওয়ার রুল দিয়ে আসছে। হ্যাঁ ওটা ওই যে ই টু দি পাওয়ার 3x কি করলে? আমি তো 3x ই 3x না, 2 টু দি পাওয়ার 3x ওই যে আপনার ফর্মুলাতে যান। হ্যাঁ ওইটাই তো বললাম যে ই টু দি পাওয়ার এই 3x dx, এইটাকে যদি আপনি এখন ধরেন কথার কথা ই টু দি পাওয়ার 3x কে আপনাকে ডেরিভেটিভ করতে বলছিল, তাহলে কত আসতো বলেন? 3x 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x, রাইট? ঠিক আছে ফাইন। এখন আপনাকে ই টু দি পাওয়ার 3x কে ইন্টিগ্রেশন করতে বলছি, তাহলে কি করবেন বলেন? তাইলে হবে হচ্ছে, আমি বলছিলাম যে আমরা দেখতাম যে ডিফারেন্সিয়েশনে পাওয়ার বামে চলে আসে, এখানেও পাওয়ার বামে আসবে, তবে উল্টা হয়ে বামে আসবে, ইনভার্স হয়ে আসবে। যেমন এখানে পাওয়ার কত ছিল? 3x, তাহলে 3টারে ইন্টিগ্রেশন করার সময় আমরা যখন বামে আনবো তখন সে হয়ে যাবে 1/3। হ্যাঁ উল্টা, ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস সি। ইয়েস, কথা বুঝতেছে? বলতে গেলে তোমার এই উপরে যেটা থাকবে সাংখ্যিক পাওয়ার, নিউমেরিক পাওয়ার, ডেরিভেটিভ Constant. নিচে চলে আসবে। না ওই পাওয়ারটাই 3x কে যদি ইয়ে করো ইন্টিগ্রেশন করি। 3 আসছে, হ্যাঁ তাহলে ওইটাকে নিচে আসছে 1/3। এত কমপ্লেক্স চিন্তা করেন কেন? এই যে আবার লিখতেছি তাকান, ই টু দি পাওয়ার 3x এটা আমার ইন্টিগ্রেশন করতে বলছে। তা আমরা জানি কি যে এর যদি ডেরিভেটিভ করতে বলতো, ঠিক আছে, ডেরিভেটিভ করতে বললে এই সাংখ্যিক পাওয়ারটা, শুধু সাংখ্যিক পাওয়ারটা, এই সংখ্যাটা বামে চলে আসতো গুণ আকারে, আইসা ই টু দি পাওয়ার এই 3x লিখতাম। ইন্টিগ্রেশনেও ওই পাওয়ারটা বামে আসবে, তবে সে আসবে উল্টা হয়ে, ইনভার্স হয়ে বামে আসবে। লিখলাম, লেখা ই টু দি পাওয়ার 3x হইল। ভাই সংক্ষেপে একটা কথা বলি, সংক্ষেপে কি ভাগ হয়ে যায়, তাই তো? ওটা গুণ হয়, এটা ভাগ হয়। হ্যাঁ ওভাবে মনে রাখতে পারেন যে, ডেরিভেটিভসে গুণ হয়, ইন্টিগ্রেশনে ভাগ হয়। এখানে আর প্লাস সি তো দিবা, এটা বলা লাগে। আমি আর প্লাস সি করবো না, এগুলো নিজের দায়িত্ব বুঝে নেবেন। 3x প্লাস 2x বা অন্য কিছু থাকতো তাহলে কি করতে? 3x প্লাস 2 মানে উপরে পাওয়ার যদি 3x প্লাস পাওয়ারটা আমাদের এরকম আকারে থাকতো। তখন আপনাকে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে হতো। ওই যে ইউ বা জেড ধরতে হতো, স্যার ইউ ধরে আর কি। তার মানে এখানে শুধু সিঙ্গেল পাওয়ার থাকে। আমরা একদম ইন্টিগ্রেশনের বেসিক পড়তেছি 5.1-এ। আপনার আসবে তো, এত অধৈর্য হন কেন? সব আসবে। ডিফারেন্সিয়েশন একমাত্র চেইন রুল দিয়া, একটা চেইন
একটা চেইন রুল দিয়ে পৃথিবীর সব ফাংশনকে ডিফারেন্সিয়েট করা যায়, কিন্তু ইন্টিগ্রেশনের এক এক টাইপের ফাংশনকে ডেরিভেটিভ করতে এক এক রুল অ্যাপ্লাই করা হয়। এই জন্য ইন্টিগ্রেশন ইজ সামহাট টেডিয়াস। ঠিক আছে, গেল 3x+2 তো মনে হয় 3 আসতো কারণ করে দেখেন। ও এটা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের এটা করা যাবে এক্সপোনেনশিয়াল এটা এক্সপোনেনশিয়াল রুল যেটা দেখাইলাম, এক্সপোনেনশিয়াল রুল ই আছে না, ই মানেই তো এক্সপোনেন্ট। আর কনস্ট্যান্ট রুল যেটা ভাই, কনস্ট্যান্ট রুল হচ্ছে এই যে সিম্পলি আপনাকে 3 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে, তাহলে বলেন কোনো কিছু সংখ্যাকে ইন্টিগ্রেশন করলে কি আসে? মানে ওটা ইন্টিগ্রেশন 3x এক্স আসে। হ্যাঁ কারণ তাইলে x পাওয়ার 0 ধরি এই জন্য। তাইলে আবার বলতেছি, ওইদিকে তাকান, এদিকে কিছু নাই। 3 কে ইন্টিগ্রেশন করতে বলছে এক্স এর সাপেক্ষে, তাহলে এখন বলেন এখানে এক্স আছে? তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি কি আসে, মানে 3 কে ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি কি আসে? এক্স আসে। এক্স কে ডেরিভেটিভ করলে কি আসে? 1 আসে, বা যে কোনো কনস্ট্যান্ট আসে। তাহলে কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করলে কি আসে? এক্স আসে। এখন কথা হচ্ছে, ধরেন এখানে এক্স নাই, এই যে যারা বুঝতেছেন না, ধরেন এখানে এক্স নাই কিন্তু এক্স তো আছে। 3 × x⁻0 যদি আমি লিখি, x⁻0 কত? 1। তাহলে 3 × x⁻0 মানে মিলছে, আপনার আগের লাইনের সাথে মিলছে। তাহলে এইবার বলেন, তাহলে এইবার তাহলে আপনি x⁻0 কে ইন্টিগ্রেশন করেন, কত আসে? বলছিলাম পাওয়ার 1 বেড়ে যায়, সেই বাড়ন্ত পাওয়ার দ্বারা নিচে ভাগ হয়। আর এই 3 তো কোনো কাজ নেই, এই 3 বাইরে পাঠান, রাখেন, কোনো অসুবিধা নেই। লাথি মেরে বাইরে বের করে দেওয়াটা হচ্ছে ভালো, অপ্রয়োজনীয় জিনিসকে লাথি মেরে বের করে দিতে হয়। ঠিক আছে, প্লাস সি, ও না সি না, দাঁড়ান, এখানে আমি আবার তো ইন্টিগ্রেশন সাইন হবে না, মানে আপনি যেই লাইনে সূত্র বসাচ্ছেন ওই লাইনে আপনি ইন্টিগ্রেশন করতেছেন, ওখানে ইন্টিগ্রেশন সাইন নেই। তাহলে 3 ইন্টু তাহলে বলেন x⁻1 বেড়ে গেল, সেই বাড়ন্ত পাওয়ার দ্বারা নিচে ভাগ হইল, প্লাস সি। তাহলে এখন একটু ক্যালকুলেশন করেন সুন্দর মতো, 3 তো 3 মতো থাকবে, x⁻1 ডিভাইডেড বাই 1 প্লাস সি, দ্যাট মিনস 3x প্লাস সি। এটাই কনস্ট্যান্ট রুল। ঠিক আছে, এই তাহলে আশা করি ইন্টিগ্রেশন করে একটা এক্স চলে আসবে। জি হ্যাঁ, কারণ প্রমাণ আছে এগুলার, সো প্রমাণ দেখার সময় নাই যজ্ঞা। তাহলে এরপর আমরা চলে যাই এক্সাম্পল 5.1.2। আমি একটাও করে দিব না, বলেন কেমনে করবেন। প্রথমটা কি হবে বলেন? 3x প্লাস সি না দিলে যদি স্যারের নাম্বার কমায় দেয়, এই 1 নাম্বারের জন্য যদি আপনার যার এ প্লাস আসতো তার এ প্লাস না আসে, যার হচ্ছে 3 আসতো তার যদি ইমপ্রুভমেন্ট আসে, আর যার পাস আসতো তার যদি ফেল আসে, তাহলে স্যাররা যায় বললেন না, কারণ এটা নিয়ম, সব টিচারই এই কাম করে। সি না দিলে আপনার 1 নাম্বার কমায় দেয়। ইভেন কোনো টিচারের মন মেজাজ খারাপ থাকলে 0 দিয়ে দিতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 0 দেওয়া উচিত না, তো যাই হোক। তাহলে বলেন, এখানে যদি dx এর জায়গায় dy থাকতো তাহলে আমরা y নিয়ে করতাম। তাইলে যদি তোমরা বলতো যে 3 dy করো, তাহলে তুমি লিখতে হচ্ছে 3y প্লাস সি। হ্যাঁ, মানে y এর সাপেক্ষে জি এক্স্যাক্টলি। তাহলে প্রথমটার অ্যান্সার কত বললেন? 3x প্লাস সি, রাইট? পরেরটা হচ্ছিল x 18 নিচে 18 দ্বিতীয়টা কি হবে সেটা আমারে বলেন। x এর পাওয়ার 18 হবে 18 আর নিচে x এর পাওয়ার কত বসাবো বলেন? 17 যোগ 1 আর নিচে এই 17 যোগ 1 দিয়ে ভাগ। তাহলে বলেন, যখন আমি এই 17 যোগ 1 লিখতেছি উপরে নিচে, তখন কি আর ইন্টিগ্রেশন সাইন দিব? না। যেহেতু ইন্টিগ্রেশন সাইন দিচ্ছি না, তাহলে কি দিব? প্লাস সি। শাবাশ, ডান। ইনভার্স হবে না 1 না এখানে আসবে তো সংখ্যার পাওয়ার ওইটা শুধু ই এর ক্ষেত্রে, এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে যার প্যাচ লাগতেছে, সলিউশন দিছে তো 1/8। হ্যাঁ, যার প্যাচ লাগতেছে সে হচ্ছে, আচ্ছা ই মানেই তো ln তুই বুঝছ না বলতেছিস? বলতেছি তো, ক্যালকুলেশন তো শেষ হয় না, তুমি বেশ ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি হয়? x⁻18 ভাগ 18 প্লাস সি, এই 18 তুমি সামনে নিয়ে আসো না, 1/18 ইন্টু x⁻18 প্লাস সি, এটাই করছে সলিউশন। 15 সামনে আসবে। আরে ভাই, এই যে নিচের 18টা আছে না, তো সারে করবে কি, আপনি যদি এমনি রেখা দেন সারে কাটতে পারে, তো এই জন্য সুবিধার জন্য 1/18 লেখা x⁻18 প্লাস সি। ঠিক আছে, তারপর প্রশ্ন কালেন যে প্রশ্নটা করছে 375 পেজে 4টা সূত্র দেওয়া আছে, সূত্র ফাটাফাটা মুছতে পারবে। ঠিক আছে, গেল। ওকে, এক্সপোনেনশিয়াল ফাংশনের ইন্টিগ্রেশন, হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনার মনে প্রশ্ন জাগছে যে সূচক আর লগারিদম তো একে অপরের বিপরীত প্রক্রিয়া, তো তাহলে সূচককে মানে ইন্টিগ্রেশন করে আবার সূচকই পাচ্ছি, কিন্তু লগারিদমকে ইন্টিগ্রেশন করে 1/x থেকে আসলো, ই আসলো না কেন? এটা প্রশ্ন না আপনার? আচ্ছা, ওই ই না আসার কারণ হচ্ছে আসে নাই ভাই, সূত্রের প্রমাণ দেখলে এগুলো সব ক্লিয়ার হয়ে যাইতে পারে, যেহেতু দেখতেছি না দেখছি।
মানে 1/x থেকে আসছিল ln x কে ডেরিভেটিভ করে আসছিল না, তাহলে 1/x ইন্টিগ্রেটিভ করলে ln x আসবে, কোনো ইটি কিচ্ছু আসবে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বি নাম্বার পর্যন্ত কারোর ঝামেলা নাই। সি নাম্বার বলেন, সি নাম্বার কিভাবে করবেন? 1/√x মানে কত? x এর পাওয়ার কত বলেন? হাফ মাইনাস হাফ, রুট থাকলে হাফ, সেই রুট যদি নিচে থাকে মাইনাস হাফ, তাহলে x এর পাওয়ার x⁻1/2 আছে, রাইট? এত ডিএক্স করতে বলছিলাম, ওকে ফাইন। তাহলে বলেন পাওয়ার 1 বেড়ে যাবে, x পাওয়ার হাফ প্লাস 1, আর সেই বাড়ন্ত পাওয়ার দ্বারা নিচে ভাগ হবে আর সেই প্লাস সি। এরপর ক্যালকুলেশন করে যত আসে লিখে দিবেন অ্যান্সার। চার্জ দেন। জি ভাই, কোনটা? এই ভাই একজন করে প্রশ্ন করেন ভাই। ও হ্যাঁ, লসাগু করেন। মাইনাস হাফ প্লাস 1, এটার মানে কি 1 মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস হাফকে লসাগু করলে আসলে 2 × 2 - 1 দ্যাটস মিন্স হাফ থাকে, শেষ। না উপরে হলো √2 সরি √x হুম, আর নিচে তাহলে কি আসবে হাফ। এই যে হাফ, নিচে শুধু পাওয়ার আসবে, কোনো ভ্যারিয়েবল তো আসবে না। ওই রকমই লাগবে। আপনি মনে হয় চেইন রুলের সাথে একটু কনফ্লিক্ট করতেছেন, ইন্টিগ্রেশন চেইন রুল নেই। না প্লাস 1 আসে, প্লাস হাফ আসে। শুনেন ভাই, যাদের এইগুলো ক্যালকুলেশনে প্যারা লাগবে আপনি ক্যালকুলেটরে করেন, কোনো অসুবিধা নেই, ঝামেলা বাঁধেন না ছোটোখাটো জিনিসে। সলিউশনে কি 2 আসছে? ওই তো, আরে ভাই কি একটা অবস্থা। এইটারে করলে তাহলে কি আসতেছে? x এর পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ প্লাস সি, তার মানে হাফ ইন্টু এই √x প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ও নিচে হাফ আছে, তাহলে এটা উপরে চলে আসলে 2 হয়ে যাবে, 2√x প্লাস সি, 2√x প্লাস সি। এটা আমি স্টিল বুঝতে পারি। স্টিল বুঝতেছেন? আরেকবার বলেন, প্রশ্ন বলেন, ক্লিয়ার করে প্রশ্ন বলেন। x স্টিল পাওয়ার না, আমি জাস্ট এই অংশটা বলছি 1/2√x না, এটাকে ডেরিভেটিভ করতে বলছিল, ইন্টিগ্রেশন করতে বলছিল। তাহলে ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে তো এটা একটু সামহট কমপ্লেক্স একটা ফাংশন মনে হচ্ছে দেখা, আমরা এখনো রুটের সূত্র পড়ি নাই, রুটের সূত্র আছে বাট এখনো জানি না। তো এখন যেই কাজটা করবো, ওই পাওয়ার রুল অ্যাপ্লাই করার জন্য কিছু করা যায় কিনা দেখবো। তাহলে কি করা যায়? এটা মানে তো এটা ডিএক্স ছিল, ওকে। এরপর এই যাদের কথা বলা লাগবে বাইরে কথা বলে আসবো। তো তারপর তাহলে কি বলছিলাম? পাওয়ার 1 বেড়ে যায়, বাড়ন্ত পাওয়ার দ্বারা নিচে ভাগ হয়। পাওয়ার 1 বাড়ান, তাহলে হাফের সাথে 1 বাড়ান, আর এই পুরা যে পাওয়ারটা এখন হইলো সেটা নিচে চলে আসবে, তাহলে মাইনাস হাফ প্লাস 1। তো এখন এইটারে দেখেন, মাইনাস হাফ আর প্লাস 1 করলে কত হয়? হ্যাঁ প্লাস সি দেন, দেখছেন আমারও প্লাস সি দিতে ভুল হয়ে যায়। তো যাই হোক প্লাস সি। তো এখন আপনি এই মাইনাস হাফ প্লাস 1 মানে কি? 1 মাইনাস হাফ, রাইট? সো 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে এই হাফ এবার আপনি বসায় দেন, এক্স এর পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ প্লাস সি। তো এখন এটাকে একটু সাজুগুজু করে সুন্দরভাবে লিখবো, কেমনে লেখে? তাহলে হাফ নিচে ছিল, এটা উপরে আসলে 2 হয়ে যায়, আর এই x⁻, হাফকে লেখা যায় √x, এই সি। এটা হচ্ছে আপনার অ্যান্সার। কি এই রুল যে একটু হ্যাঁ, গুণ দিয়ে উল্টে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার বোঝা গেছে? ডান। তারপরে আমরা চলে যাচ্ছি, তাহলে এই ঝামেলা শেষ। ও আরেকটা আছে ডি নাম্বার। ডি নাম্বার বলেন কি করবেন? আমি বলি এই ইয়া বলেন, সৌরভ বলো, সৌরভ। না আশরাফুল মাফি বলেন। ফার্স্টে 1/-3 হবে না, এটা ছিল আমার, হ্যাঁ, e⁻³ কে ডিএক্স করতে বলছে, তার মানে 1/-3 ওরে গিয়ে kx মানে হচ্ছে এটাই থাকে। এটাই থাকবে প্লাস সি, এই অ্যান্সার। আচ্ছা এটা একটু 1 মিনিট উল্টাই এগুলো এক লাইনের অঙ্ক, এরকম 4-5টা একসাথে দিয়ে স্যার একটা 5 নম্বরের অঙ্ক বানাবে, দেখেন। হ্যাঁ, ভাই এই দিবে না, এগুলো কিছু আরে তো হার্ড দিবে না। কিছু তো হয়তো বা ইজি দিবে না। লেখো তাড়াতাড়ি লেখো, উঠানো হয়েছে, ডান। এই কোর্স আর কমবে না, এই কোর্স কম। ডান।
তো এরপর এরপর আমাদের সামনে আরও কিছু সূত্র না মানে আরও কিছু নিয়মকানুন চলে আসছে। তো নিয়মকানুনগুলো দেখি, একদম ইজি জিনিস, এগুলো সারা জীবন আমরা দেখে আসতেছি। সেটা হচ্ছে যে দেখেন যে আপনার আচ্ছা আমার একটা প্রশ্ন, সেখানে যে এই যে দেখেন এই যে একের উপরে করার কথা ছিল না কোনটায় মাইনাসটা একদম আনসারটাই, এটার আনসার ডি এর আনসার, মাইনাসটা ডি এর আনসার তাকান, ওই যে দিক তাকান, ওদিক তাকান। -1/+3 এটার ভ্যালু কত? -1/3 +1/-3 এটার ভ্যালু কত? -1/3। আপনি ইদার এটা লেখেন, অর এটা লেখেন, অর এটা লেখেন, স্যারের ঠেকা নাই যে নাম্বার কাটবে এটার জন্য। বইয়ের মধ্যে উল্টারও এখানে আরও স্ট্যান্ডার্ডভাবে লিখতে পারতো, এই মাইনাসটার একবারে বাইরে পাঠাইতে পারতো, এই যে আমার মতো। ঠিক আছে, যাই হোক। আচ্ছা তাইলে আমরা হচ্ছে দেখেন অ্যালজেব্রিক মানে কি, ধরেন ওই বইয়ে কি লেখছে সব বাদ দেন, এদিক তাকান। এই যে 3 x², ধরেন 3x² ডিএক্স করতে দিল, তাহলে আমরা ফার্স্টেই কী করি, এই 3 বাইরে পাঠায় শুধু x² ডিএক্স করি না? কারণ সংখ্যা থাকুক বা সংখ্যা থাকলেও কি সেটা ডেরিভেটিভে কোনো ঝামেলা নেই, ইন্টিগ্রেশনের ঝামেলা নেই, ওটা বাইরে লাথি মেরে চিহ্নের বাইরে পার করে দিবেন। ঠিক আছে, গেল। এইখানে ওই কথাটাই লিখছে। হ্যাঁ, তাহলে এবার করেন 3 মতো থাকুক, এটার আপনি লেখেন হচ্ছে x³/3 + c। শেষ। এটা কই কমবে থ্রিটা কি তোমার বাইরে থাকবে, ওটা ভিতরে যাবে না? ও একটা জিনিস বুঝেন, এই তার আগে মাফির প্রশ্নের উত্তর দিই ভাই, এটা আমি বানায় দিছি। ওই বইয়ের মধ্যে কনস্ট্যান্ট মাল্টিপল রুল বলতে কি বুঝাইছে এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো ধরেন 3x² ডেরিভেটিভ করতে বলছে, সবাই একটু মনোযোগ দেন, এই জায়গায় ভুল হতে পারে। 3x² ডিএক্স করতে বলছে, তাহলে আমরা শুরুতেই যে কাজটা করলাম ওই সংখ্যা 3 লাথি মেরে চিহ্নের বাইরে বের করে দিলাম। হ্যাঁ, এই বের করে দিছি। তো এখন আছে শুধু x² এটুকুকে ডিএক্স করবো, ডিএক্স করলাম, করার পরে x³/3 আসবে না? এই x³/3 + c তো হবে। এখন আমার মনে প্রশ্ন যে এই যে সিরে যে বাইর করছিলাম এটারে দুইটার সাথে গুণ দিব কিনা? তো অ্যান্সার হচ্ছে যে না, এই ক্ষেত্রে যেটাকে বাইরে পার করছিলাম ওইটা শুধুমাত্র এইটুকের সাথে গুণ হবে। সি ইজ এ স্বাধীন জিনিস, সি এর সাথে কোনো গুণ ভাগ কিচ্ছু এফেক্ট করবে না, সি কে সি এর মতো রেখা দিবেন, স্বায়ত্তশাসিত জিনিস। ঠিক আছে, তার মানে এটার যদি আপনি ভিতরে গুণ করে দেন তাহলে হবে হচ্ছে আপনার 3 × x³/3, দ্যাট মিনস উপরের 3 নিচের 3 কাটা যায়, তাকে হচ্ছে x³ + c। হ্যাঁ, ব্র্যাকেট দিয়েন না, ঠিক আছে, ব্র্যাকেট না দিয়ে একটু হ্যাঁ দিলে এখানে দিয়েন, আর মানে যদি দেন তাহলে ওই সি এর আগে ব্র্যাকেট ক্লোজ করবেন, আর যদি পারেন তাহলে ব্র্যাকেট ছাড়া কইলেন যাতে ঝামেলা না লাগে। ঠিক আছে, গেল। তো এরপর বলছে দা সামরুল কি, ধরেন হচ্ছে সামরুল কি আপনারা হচ্ছে করতে বলছে যে তুমি ইন্টিগ্রেশন করো 3x² + 5x²। ঠিক আছে, এই পুরোটার উপরে কি দেওয়া, পুরোটার সাথে ডিএক্স দেওয়া আছে, তাহলে আপনি কি করবেন, এটার ভাঙায় লিখবেন 3x² + 5x²। ওটা অন্য জিনিস, ওটা সাবস্টিটিউশন মেথড। লাস্টের ক্লাসে মাফি ভাই অনেক মনোযোগ দিছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তার মানে এর আগে ও এমন না। ডিএক্স লেখা থাকবে। হ্যাঁ, এই যখন আলাদা করতেছেন পুরোটা একসাথে আলাদা করবেন, দ্যাট মিনস 3x² ডিএক্স + 5x² ডিএক্স। আচ্ছা, এটা কি এর আগের মতো ডেরিভেটিভের সময় যে যোগ আকারে থাকলে আলাদা করতে পারবে? এক্স্যাক্টলি সেম। সাইনটা দুটোর সামনে হ্যাঁ, দুটোর সামনে ডেফিনেটলি, সাইন যেখানে ডিএক্স সেখানে। তো তারপর আপনি ইন্টিগ্রেশন করেন, 3টারে লাথি মেরে বের করে দিলে হয় x² ডিএক্স আর 5x² ডিএক্স। এই ফার্স্ট আঁকাচ্ছি তো, না বুঝলে রেসপন্স করেন। তাহলে x³/3, এইখানে শুরুতে প্লাস দিবেন, প্লাস একবার লাস্টে দিবেন, একটা প্লাস সবসময় একটা দিবেন, বারবার দেওয়ার দরকার নেই। প্লাস 5 × x³/3, এইবার আপনি প্লাস সি দেন। তাহলে কাটাকাটি করে সুন্দরভাবে লিখলে হয় x³ প্লাস, জি আপু এটা কিউ হইলো কেমনে? তা আমরা আচ্ছা, এই যে যারা এইটুকু লেখেন তাই লেখেন। ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ডিফারেন্সিয়েশন যেমন পাওয়ার কমে যাইতো 1, ইন্টিগ্রেশনের পাওয়ার 1 বেড়ে যায়, আর ওই পুরো পাওয়ারটা নিচে ভাগ চলে আসে।
হ্যাঁ হ্যাঁ, সো তাহলে কি হয়েছে, এই 2 ছিল, 2 এর সাথে 1 যোগ করলে 3, আর এই 2 প্লাস 1 নিচে, তাহলে এক্স কিউব বাই 3 আর এই প্লাস সি, হ্যাঁ এক্স কিউব প্লাস 5/3 ইন্টু এক্স কিউব প্লাস সি, শেষ। এই যে এটা কি আপনি বাদ দিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, গেল ডান। এরপরে 5.1.3, তো আমরা এতক্ষণ যেই কাজটাগুলো করলাম, যে এক্সাম্পল দেখাইলাম, হুবহু এই জিনিসটা 5.1.3 তে করছে। তাহলে বলেন এ নাম্বার পারবেন? সবগুলোকে আগে আলাদা করে করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবগুলোরে ভাঙাবেন, ভাঙায় আলাদা আলাদা ডেরিভেটিভ করবেন, মানে ইন্টিগ্রেশন। একবার সবগুলোর জন্য একটা হ্যাঁ হ্যাঁ, একটা সি, হ্যাঁ। নাকি জোরে জোরে করে করবো যে 2x মাঝখানে আবার মাইনাস। না ওটা কোনো অসুবিধা নেই, মাইনাস থাকলে মাইনাস লিখবেন, প্লাস থাকলে প্লাস লিখবেন। 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বারে যাওয়ার আগে আমরা মানে একটা সূত্র মনে হয় বাদ দিয়ে আসছি, সেটা হচ্ছে যে দ্য ডিফারেন্স রুল। আরে ভাই, ডিফারেন্স রুল সেম জিনিস, ওই যোগ থাকলে ভাঙাই দিবেন, বিয়োগ থাকলে ভাঙাই দিবেন, কোনো কনফিউশন থাকা উচিত না। তাহলে 2 নাম্বার, 2, 3 দুইটাই করবেন। তাহলে দেখেন 2, 3 কেমনে করছে দেখে নেই একটু, কিছু করার নাই, আমরা সবাই পরিস্থিতির শিকার। আচ্ছা, এটা তো সোজা চেহারা, ওই যে বলছিলাম যে মানুষটার চেহারা দেখতে খারাপ মানুষ মনে হলেও তার অন্তর ভালো, এটা হচ্ছে সেরকম। আপনারা সোজাসুজি কি করবেন, একজন বাইরে গেলে আর আসে নাই না, আচ্ছা তো যাই হোক, সোজাসুজি কি করবেন, এটা লসাগু অবস্থায় আছে, ওরে ভাঙায় দিবেন। তাহলে কি হয়, এক্স কিউব বাই এক্স প্লাস 2x বাই এক্স। আমরা তাড়াতাড়ি আগাইলেও চেষ্টা করি আসলে সবাই যাতে বুঝে ইয়া করার জন্য, ঠিক আছে? তো একটু মনোযোগ দিলে আর কি সহজ হওয়া কথা। এই তাহলে বলেন, একজন বলেন যে আমি এখনো কেন এখানে ইন্টিগ্রেশন সাইন আর ডিএক্স লিখছি বলেন তো? কারণ আমরা তখন ইন্টিগ্রেশন করিই নাই, আমরা জাস্ট এটা একটু ঘুরাই পেঁচাইলাম, ঠিক আছে? এইবার আমি ইন্টিগ্রেশন করব, তাহলে আগে কিউব ছিল, ও আচ্ছা হ্যাঁ, তাহলে দেখেন কাটাকাটি করেন, এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 7/x, এই পুরাটার সাথে ডিএক্স। কি হয়েছে? হ্যাঁ যায়, কোনো আচ্ছা ভালো কথা বলছে। তাহলে 7 ইন্টু এই এক্স ইনভার্স দেন, কোনো অসুবিধা নেই, প্লাস এই যে মজিব ভাইয়ের প্রশ্নের উত্তর, এই যে এখন দেখেন ভাই আসতেছে, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 0 কোথা থেকে আসলো, কেউ যদি না বোঝেন জিজ্ঞেস করেন। প্লাস ওই যে প্লাস না, তাহলে এখন কি আছে, মাইনাস 7x ইনভার্স dx। এই এরপর বাকিটার দেখাবো না, বাকিটা নিজ দায়িত্বে। এরপর আমরা চলে যাবো 3 নাম্বারটায়। হ্যাঁ না কাটবে কেন, আচ্ছা আমার না ভেঙে লিখবি, ইন্টিগ্রেশন একটু ঘাতলা করতে পারে। x0 আসছে কেন জিজ্ঞেস করছিলেন, না বুঝলে বলবেন। এই যে দেখেন, যখন আপনাকে এই টাইপের ফাংশন দিবে, আর ভাই তুমি কথা কাউকে, যখন আপনাকে এই যে ধরেন আপনাকে বলবে যে 3 কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে বলেন এখানে কোনো x আছে? তো তাইলে এখন আপনি যে কাজটা করবেন, এটার পরের লাইনে লিখবেন হচ্ছে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এইবার আপনি 3 কে লাথি মেরে ইন্টিগ্রেশন সাইনের বাইরে বের করেন, থাকতে সাথে এক্স টু দি পাওয়ার 0। এইবার আপনি সূত্র প্রয়োগ করেন, পাওয়ার রুল প্রয়োগ করলে কি হয়, x/1/1 প্লাস c। এই দুটো হচ্ছে যে লাস্টের ওটা কি করলাম, মানে এর আগে তো পিডিএফ এটা উঠানো হয়েছে, যারা বোঝেন নাই। হ্যাঁ যাচ্ছি তো, হয়েছে, এটা হয়েছে। নিচের দিকে আবার কি, দেখতেছি ভাই দেখতেছি, ডান। তাহলে এরপর আরে ভাই দাঁড়ান তো, x 1/x ছিল, সেটার আমি x ইনভার্স বসাইছি। আচ্ছা কেমনে পাতলা করে, এইটা তো আর পাতলা হবে না। আচ্ছা আমি অন্যগুলো পাতলা করতেছি, বাট এটা তো
এটা না এটা অন্য জিনিস এইখানে ও হ্যাঁ হ্যাঁ পাইছি ঠিক আছে এই শুনেন একটা কথা হচ্ছে যেটা বলতে ভুলে গেছি এখন মনে পড়ছে অ্যাকচুয়ালি মনে ছিল না সেটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশনের অনেক রেজাল্ট আসতে পারে ঠিক আছে ডিফারেন্সিয়েশন যেমন সবসময় এক টাইপের রেজাল্ট আসছে না ইনডিফিনিট ইন্টিগ্রেশন অনেক টাইপের রেজাল্ট আসতে পারে না দেখাচ্ছি যেমন এই অঙ্কটা আমরা শুরু থেকে আরেকবার করি হ্যাঁ প্রশ্ন বলেন তাড়াতাড়ি প্রশ্ন বলেন ডি নাম্বারের নাকি সি নাম্বার কি বলছে x cube plus 2x minus 7 divided by x. এত ডিএক্স রাইট তাহলে এটার ভাঙান এই পর্যন্ত সমস্যা x cube 2x. এই যে 2x হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 7 বাই এক্স ডিএক্স রাইট ব্র্যাকেট দিয়ে নিন হ্যাঁ ব্র্যাকেট না দিলে মনে হবে যে শুধু এটার সাথে দিছে তখন আবার স্যারে কিন্তু এই ভুল ধরতে পারে এই জায়গায় তো যাই হোক এইবার দেখেন একটু তাকান লেখা বন্ধ করে একটু তাকান তাহলে এটারে ডেরিভেটিভ ওই ধরেন ভাঙায় লিখছি আরে ভাই প্লাস 2 ডিএক্স ডিএক্স কিন্তু দিতে হবে হ্যাঁ মাইনাস 7x ডিএক্স দিলাম তো এখন আরেক লাইন করি হ্যাঁ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2 এটা বাইরে না 3 ছিল মনে হয় নাকি না 3 ছিল না দেখি ছিল না রাইট আচ্ছা তাহলে এরপরে ইন্টু এক্স পাওয়ার 0 মাইনাস এই যে দেখেন এবার কি করতেছি দেখেন 7 ইন্টু 1 বাই এক্স ডিএক্স লিখতেছি রাইট 1 বাই এক্স না তাহলে 1 বাই এক্স মানে কি এক্সের পাওয়ার ইনভার্স হ্যাঁ এত ডিএক্স খালি দেখেন প্রশ্ন পরে করেন তাহলে এটারে করলে কী হবে এক্স কিউব বাই 3 প্লাস 2x মাইনাস এইবার বলেন এক্স ইনভার্সকে ইয়া করলে কি হয় না এক্স ইনভার্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় বলেন দাঁড়ান আমরা করি হ্যাঁ -1 + 1 আর ডিভাইডেড বাই -1 + 1 তো এইখানে কি দেখেন নিচে 0 আসতেছে তাহলে যিনি এই কাজটা করছিলেন তিনি কি আর এরপর আগাইতে পারবেন এই জায়গায় কি আপনি ধরা খাইছেন তার মানে আপনাকে এই জায়গায় আপনি চাইলে ওইটা করতে পারবেন না ঠিক আছে অন্য অঙ্কের ক্ষেত্রে হয়তো বা করা যাইতো যদি 0 না আসতো ঠিক আছে এই এক্স 1 বাই এক্সকে এক্স ইনভার্স লিখতে পারবেন না কারণ দেখলে দেখেন আনডিফাইন্ড হয়ে যাচ্ছে ঝামেলা চলে আসছে কাজেই আপনি এখন যেই কাজটা করবেন 1 বাই এক্সকে 1 বাই এক্সই রাখবেন আর আপনি জানেন 1 বাই এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে বলেন ln x সূত্র ঠাড়া মুখস্থ করতে হবে ln মডুলাস অফ এক্স এই পুরাটার সাথে আবার এই যে ব্র্যাকেট দেওয়া আছে প্লাস সি মাইনাস এই যে ভাই -7 তাহলে এই যে মাইনাস তাহলে এটার সুন্দরভাবে লিখলে কি আসে যে দেখেন সুন্দর মতো লিখতেছি এক্স কিউব বাই 3 প্লাস 2x মাইনাস 7 ln এই মডুলাস কিন্তু মাস্ট 7 আগেই ছিল হ্যাঁ হ্যাঁ দুইটা লিখছিলাম ওটা বাদ দিয়ে ln x প্লাস লাস্টে যাচ্ছি শেষ এই যে হয়ে গেছে এটাই অ্যান্সার দাঁড়ান এমনিই ছোটো আর কত ছোটো করবো 1 বাই 3 এক্স কিউব প্লাস 2x মাইনাস 7 ln অফ মডুলাস এক্স প্লাস সি দিস ইজ দ্য অ্যান্সার হ্যাঁ যদি 7 ডিভাইডেড বাই স্কয়ার থাকতো তাহলে কি হতো ওই তো 1 বাই এই যে 3টা নিচে ছিল 3টা 1 বাই 3 আকারে লিখছে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কই ln অফ মডুলাস এক্স এটা ওইটাও মডুলাসের বাইরে ব্র্যাকেট দিছে মেহেদি আগে তো 7 x ছিল না 7 x ইনভার্স করলে তো হ্যাঁ মানে 7 ডিভাইডেড x এটা যদি স্কয়ার থাকতো বা কিউব থাকতো তাহলে করে দেখেন ধরেন -2 থাকলো আচ্ছা এটা উঠানো হইলে আমরা আরেকটা ঝামেলা দিকে না দেখাচ্ছি ও না হ্যাঁ -2 হইলে তো আর আপনার লনের সূত্র মানে এলএনের সূত্র আপনি জানেন না তো তখন তো বাধ্যতামূলক আমার পাউডারে যেতে হবে কথা বুঝতে পারছেন আপনি শুধু -2 দিলে 0 আসবে 0 আসবে কেন কে বলছে 0 আসবে শুধু ইনভার্স 1 থাকলে তখন জাস্ট আমরা কি করব -2 মানে কি ভাই আপনি কি বলতেছেন যে x এর পাওয়ার -2 এটা বলতেছেন
তাহলে হ্যাঁ এটা করেন, এটার সাথে +1 যোগ করলে কি 0 আসে নিচে? তাহলে তো এভাবেই করবেন। হ্যাঁ, -1 এর ক্ষেত্রে এই ঝামেলাটা হবে, ঠিক আছে? সো এই ঝামেলা এড়ানোর জন্য আপনি -1 দেখা মাত্র ln x বসায় দিবেন, কারণ আপনি তো ডিরেক্ট সূত্র জানেন। শেষ, ln x বসাবেন, ও -2 এলে এটা হলে পাওয়ার রুল বসাবেন। তাহলে x এর পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 + c। নিচে -1 থাকে, আর উপরেও -1 থাকে। হ্যাঁ -1 থাকে। দাঁড়ান কিছু হয় নাই। আরে এই চ্যাপ্টার 5.1 আচ্ছা এই ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি রেকর্ড হচ্ছে। ডান এই ম্যাথ তো ডান গেল। দেখা যাবে, জুম ইন করলেই দেখা যাবে, ওই যে দেখেন। এটা তো আপনারা পারেন, এত ইয়া করার কি দরকার? সব পারেন সব। এই দেখেন, এরপর ডি নাম্বারটা একটা সহজ জিনিস নিয়ে পেঁচাইছি অনেকক্ষণ। এটাই সি নাম্বার ছিল, ডি নাম্বার বাকি আছে। ও বি ছিল, তার মানে এখানে যা হোক। সি নাম্বার, হ্যাঁ সি নাম্বার, এই যে সি নাম্বার করতেছি দেখেন। আমি কিছু বলতেছি না, জাস্ট করতেছি, না বুঝলে প্রশ্ন করেন। এইখানে ভ্যারিয়েবল কত বলেন? তাহলে ইন্টিগ্রেশন হবে কিসের সাপেক্ষে? টি এর সাপেক্ষে, ডিটি প্লাস √t ডিটি। হ্যাঁ ডিটি দেখে বুঝছি, আবার 5 এর সাথে টি আছে এই জন্য বুঝছি। এক্স থাকলে এক্স লিখতেন, লিখলাম। হ্যাঁ, তো লেখার পরে আমরা চলে আসি এই যে ওই এক লাইন করার পর এদিকে এসে পড়বেন। এদিকে এসে আপনি দেখতেছেন যে তাইলে বলেন এটাকে কি করব? শিখে লাথি মেরে বের করে দিব। হ্যাঁ এই তো ভালো ছেলে, শিখে ফেলছে। প্লাস বলেন এটারে কেমনে কি করে? সবাই ইমরান সাদিকের মতো মনোযোগী হবে। হ্যাঁ হ্যাঁ গেল। কি হবে সেটা বলেন। এই মাফি বলেন কি হবে? -1 বাই মানে 1 বাই -5, রাইট? 1 বাই -5 নিচে উল্টা আকারে চলে আসবে। ভাই বারবার বলতেছি, সূত্র ঠাড়া পড়া মুখস্থ করতে হবে। আমাদের স্যারে কলেজে থাকতে 15টা সূত্র ছিল, এখানে তো সব কিছু নাই। মানে 15টা সূত্র মানে সামনে বসায় লেখায় মুখস্থ বলাইছে, ঠিক আছে? জি, নয়ন স্যার নাম শুনছেন নিশ্চয়ই, নয়ন পদ্মার স্যার। নয়ন পদ্মার স্যার তো বায়োম্যাথ করে, তো নয়ন স্যারের স্টুডেন্ট হিসেবে বায়োম্যাথ করানোর কথা ছিল, বাট এখানে ভদ্রতার খাতিরে আমি এগুলো পড়াচ্ছি। না, রেজা স্যার আমাদের সময় বিদেশে ছিল। ওই তামজি স্যারের বারবার রেজা স্যারের রেফারেন্স দেয়। যাই হোক, তো আসলো ইন্টু e⁻5t প্লাস কি হলো প্লাস এই ওরা কি স্যার ডাকছে নাকি? ও যে গেল আর আসলো না। তাহলে বলেন 1 + ½ হ্যাঁ মানে t এর পাওয়ার ½ + 1 ডিভাইডেড বাই ½ + 1। তাই ইন্টিগ্রেশন হয়েছে? বলেন হয়েছে? প্লাস c। এবার ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে লেখেন, যা হয় সেটা আনসার। সবই ইজি, কঠিন মনে করলে কঠিন, ইজি মনে করলে ইজি। ইট ইজ মাইন্ডসেট। হ্যাঁ, তারপর বলেন কি সমস্যা? বলেন কি সমস্যা? সমস্যা নাই, তাহলে আগাবো, আগাইলাম, ডান। তারপর এক্সাম্পল 5.1.4 থেকে বিজনেস ম্যাথ শুরু, এবং আমরা সবসময় জানি যে বিজনেস ম্যাথগুলো অ্যাকচুয়ালি ইজি। আমরা কঠিন মনে করি, তাই কঠিন হয়। শেষ পর্যন্ত বিজনেস ম্যাথই আছে। জি,
শেষ পর্যন্ত বিজনেস ম্যাথ আছে, শুধুমাত্র লাস্টের দুইটা এক্সাম্পল একটু কঠিন আমার মতে, আর বাকি 4 থেকে যে বাকি কয়টা আছে সেগুলো একদম ইজি, আমি একটাও করে দিব না, আপনারা বলেন কিভাবে করবেন। আমি প্রশ্ন পড়তেছি, বলেন কি হচ্ছে না হচ্ছে বলেন। বলছে যে একটা ফাংশন এফ অফ এক্স যার ট্যানজেন্ট, বলেন ট্যানজেন্ট মানে কি, স্লোপ মানে কি, স্লোপ মানে ডেরিভেটিভ, স্লোপ মানে ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে বলেন, আপনাকে কোশ্চেনে বলছে যে এফ অফ এক্স এর স্লোপটা আমি তোমাকে দিয়ে দিলাম 3x² + 1, তাহলে বলেন এই 3x² + 1 কি, এফ প্রাইম এক্স ফার্স্ট ডেরিভেটিভ হুইচ ইজ ডিডিএক্স। তার মানে এইটা হচ্ছে আমার ট্যানজেন্ট মানে কি, ফার্স্ট ডেরিভেটিভ। আপনি প্রশ্ন বুঝেন না, এই যে প্রশ্ন বুঝতে হবে। হ্যাঁ, প্রশ্নে বলছে যে তুমি একটা ফাংশন এফ অফ এক্স চিন্তা করো, যেই ফাংশনের ট্যানজেন্ট আমি তোমাকে দিচ্ছি এই যে এইটা, তাহলে এইটাই কি আমার অ্যাকচুয়ালি ফার্স্ট ডেরিভেটিভ, দ্যাট মিনস ডিডিএক্স। তাহলে ডিডিএক্স এর ভ্যালু দেওয়া আছে, এই ডিডিএক্স এর ভ্যালু থেকে আপনাকে মেইন ফাংশনটা বা মেইন যে লাইনটা বা মেইন যে কার্ভটা সেটা মানে বের করতে বলছে। তাহলে কেমনে বের করবে? আমরা চ্যাপ্টার 2-তে 3-তে সবসময় দেখছি মেইন ফাংশন দিত, এখান থেকে ডেরিভেটিভ বের করতাম। এবার আমাকে ডেরিভেটিভ দিছে, আমি এবার মেইন ফাংশন বের করব। তাহলে কি করবেন বলেন? হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। তাহলে ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন করেন, তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসে, 3x² আসে হচ্ছে 3 × x³ / 3, আর 1কে ডেরিভেটিভ করলে কত হয় বলেন? এইবার বলেন এখানে সি দিবেন নাকি দিবেন না? এই শোনেন, এইখানে আপনাকে ডেরিভেটিভ দিয়ে দিছে দেখে অথবা 0.2,6 দিয়ে দিছে দেখে এমন ভাবার কারণ নাই যে এখানে আপনার লিমিট দিছে, রাইট? এই ফাঁদে পা দেওয়া যাবে না। পয়েন্ট দিক যা দিক, লিমিট হইলে আপনাকে বইলেই দিবে যে আপার লিমিট এত, লোয়ার লিমিট এত, এই কথাটা বইলে দিবে। হ্যাঁ ইন্টিগ্রেশন করছিলাম তখন একটা ফাংশন ছিল কত 2x টু দি পাওয়ার 1 হয় না, 2x টু দি পাওয়ার -1 নাকি? কি হয়? আচ্ছা কোশ্চেনটা কোন সেটা কোন? উইক ইন্টিগ্রেশন করলে आंसर কি আসে? ও ওই যে আপনারা যেটা দেখাইতেছিলাম। হ্যাঁ বলছি এখানে এক ইন্টিগ্রেশন করলে x পাইছে। হ্যাঁ যখন আমরা 3 ইন্টিগ্রেশন 3x পাবো। হ্যাঁ আচ্ছা, এই ভালো কথা বলছেন। 1কে ইন্টিগ্রেশন করলে x পাবো, কিন্তু 3কে ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি 3x পাই, 5কে ইন্টিগ্রেশন করলে 5x পাই, কারণ ওই যে ওটারে লাথি মেরে বের করে দিতাম, সেটা আবার পরে এসে যোগ দিত না, এইটাই। হ্যাঁ হ্যাঁ, এই মানে যাকে লাথি মেরে বের করছি সে হচ্ছে নাছারো বান্দা, সে হচ্ছে বেহা, সে যায় না, সে লাস্টে এসে আবার ঝামেলা। জীবন থেকে নেওয়া। হ্যাঁ এটা বলতে পারি যে যখন এককে ইন্টিগ্রেশন করব, হ্যাঁ বললেন, তবে ভুল করেন না। কি বলবেন বুঝছি, বললেন তবে ভুল করেন না। হ্যাঁ ঠিক আছে, গেল। অন্য সংখ্যাতে 6 সেটাই তো বললাম, 2x কে ডেরিভেটিভ করলে, এই 2 কে ডেরিভেটিভ করলে কি হয়, এটার ইয়া করলে x হয়, তাহলে 2 × x 2x, 3 কে ডেরিভেটিভ করলে 3x। সুপ্ত মনে একটা প্রশ্ন আছে, এখানে আমরা গ্রাফটার বাসা নিয়ে গেছি। এই চ্যাপ্টারে গ্রাফের কাজ নাই, গ্রাফ আছে, গ্রাফের কাজ নেই। গ্রাফ বলতে আগে ঠিক হয়ে গ্রাফ আসিতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা অঙ্কে ফেরত আসি। আজ এটা প্রশ্ন করার সময় গেছে। পুরো কোশ্চেন আমি যেটুকু বুঝছি ওটুকু বুঝছেন ভাই রে? তাহলে ডেরিভেটিভের ভ্যালু দেওয়া আছে মানে 3x² + 1, তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি মেইন ফাংশন পাবো। তাহলে ইন্টিগ্রেশন আগে করেন, এই যে তোমার প্রশ্নের উত্তর দিতেছি, ইন্টিগ্রেশন করেন। পুরো লাইন দেখে কি করবে আগে? আচ্ছা বলি, আমাকে একটা ডেরিভেটিভ বা স্লোপ দিছে, সেই স্লোপ থেকে আমাকে মেইন ইকুয়েশনটা বের করতে হবে। কেমনে বের করব? ইন্টিগ্রেশন দিয়ে। ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন করার পরে এবার আমাকে কোশ্চেনে বলছে যে তুমি যে ইন্টিগ্রেশনটা করলা ওইটা তো এক্স এর যে কোনো মানের জন্য ভ্যালিড ছিল। এইবার তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে তুমি স্পেসিফিক একটা পয়েন্টের এই মানে সোজা কথায় সোজা বাংলায় বললে আপনাকে আমি একটা ফাংশনের ঢাল দিছি, যেই ফাংশনটা 2,6 বিন্দু দিয়ে যায়। তাহলে এবার ফার্স্টে তুমি এই ফাংশনটা বাইর করো, বাইর করে 2,6 দিয়ে যাওয়ার পরে তার কি অবস্থা হয় সেটা তুমি আমারে দেখাও। এটা হচ্ছে কোশ্চেন। ও আচ্ছা আচ্ছা, এই জন্য ধাপে ধাপে বলতেছিলাম। এক নম্বরে কোশ্চেন মানে x কোঅর্ডিনেট বার করা লাগে। ইয়া ইয়া x ইয়া 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 হ্যাঁ আচ্ছা এটা তো খুব
2,6 দেওয়া এটা 2,6 এর কাজ পরে আসবে, এটা তো এখানে যেটা 2 এটাকে আমরা x ধরবো, যেটা 6 এটাকে ধরবো y। কিন্তু এখানে তো y নাই। কি করব দেখতেছি, সাথেই থাকুন। তাহলে 3x² প্লাস 1কে ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি হয় হচ্ছে 3x³/3 প্লাস x প্লাস c, রাইট? এটা কাটা যায়, থাকতেছে x³ প্লাস x প্লাস c। তা আমি বলছিলাম যে c তো থাকবে, কিন্তু c এর তো কোনো ভ্যালু আপনি জানেন না। এই যে দেখেন বইয়ের মধ্যে তাকান, বইয়ের মধ্যে কি কাজ করছে, এই যে এই c রেখে দিছে, c কি করছে, রেখে দিছে। তাহলে এই c কে আমার লাথি মেরে সরানো যাবে না, সির একটা পরিচয় দিতে হবে। মানে সি হচ্ছে গরিব মানুষ, আপনার কাছে আসছে, তাকে তো আপনি ফিরিয়ে দিতে পারেন না, ঠিক আছে? তাহলে তাকে কিছু দিতে হবে, ঠিক আছে? তো কিভাবে দিবেন, এই যে দেখেন কিভাবে দিবে। সি এর মান বের করছে না, x y ধরে সি এর মান বের করছে, x y দেওয়া আছে। জি, x এর এইবার দেখেন এই যে 2,6 দেওয়া আছে না, পাইছেন? কোয়েশ্চেনে দেওয়া আছে 2,6। সি টা বার করে দিই, সি বার করে ফাংশন বড় করে বিভিন্ন পয়েন্টে বার করে x আর y। এ ভাই আমারে বলেন 2,6 যে দিছে, এখানে x কোনটা, 6 কোনটা, y। তাহলে এখানে y আছে, কিন্তু আমরা কি জানতাম যে মেইন ফাংশনের যে ভ্যালুটা মেইন ফাংশনে ধরেন আমি যদি এই ধরেন f(x) = 3x + 2, তাহলে এই ফাংশনে আমি যদি x এর জায়গায় কত আছে 2, এই 2 যদি ইনপুট দেই, সে আমাকে যে রেজাল্টটা প্রোভাইড করবে এইটাই কি অ্যাকচুয়ালি আমার ওই y এর ভ্যালু না? এখানে y এর মান তার মানে কত, 6 এর সমান না? তাহলে সেটা বুঝেন নাই, যারা বুঝেন নাই তারা দেখেন আমি কি করি। এই x এর ভ্যালু কত, 6, তাহলে মেইন ফাংশনে x এর ভ্যালু বসান, সরি x এর ভ্যালু 2 ছিল, মেইন ফাংশনে 2 বসান, তাহলে f(2) = 2³ প্লাস 2 প্লাস c। এই c এর কোনো মান আমি জানি না, তাহলে এই পুরা জিনিসটার মান কত আমারে বলেন? 6 বুঝেন নাই কে, বুঝেন নাই কে? 6 প্লাস 2 হবে না? না, 6 প্লাস 2 করতে হইলো আবার। কেন এই x এর মান 2, একটা ফাংশন দুইটা বিন্দু দিয়ে যায়, হ্যাঁ, এই জন্যই তো একটা বিন্দু আমি বসাইছি, এরপর আরেকটা বিন্দু আমাকে মান প্রোভাইড করবে। তুমি x + y করবে না, ও মানে x এর জায়গায় x + y c এর মানটা বের করার জন্য আমাকে এখানেই করা লাগে। যারা কি করতেছি বুঝেন নাই, জিজ্ঞেস করো কি বুঝেনি এরকম কি আছে, ওই যে হাত তুলছে পিছনে, বুঝেনি কি যারা বুঝেন নাই, আরে পিছনে বুঝে নেই। সমস্যা নেই, বলো বলো, না বুঝলে বলো, সমস্যা নেই। আরে দেখছি তো ইমরান হাত তুলছিল। f(x) = আমি ইন্টিগ্রেশন করে পাইছি x³ প্লাস কত 1 পাই, x³ প্লাস x প্লাস c ইন্টিগ্রেশন করে এটা পাইছিলাম। এখানে একটা c ছিল, c এর কোনো ভ্যালু জানি না, তাই এবার আমার c এর ভ্যালু বের করতে হবে। তাহলে এবার আপনি কি করবেন, আমাকে বলে দিছে যে তুমি যে ইন্টিগ্রেশন করে এই ফাংশনটা পাইলা, এই ফাংশনটা 6,2 বিন্দু দেওয়া যায়। 2,6 রাইট, তাহলে 2,6 বিন্দু দেওয়া যায়। এইবার আপনি তাহলে এই 2 বিন্দুটা কি x এর মান, তাহলে ফাংশনে x এর জায়গায় 2 বসান, ফাংশনে x এর জায়গায় 2 বসাইলে আসে 2³ প্লাস 2 প্লাস c, আসলো মান বের করেন কত আসে, 2³ 8 প্লাস 2 প্লাস c, দ্যাট মিনস 10 প্লাস c। এই যে 10 প্লাস c আসলো, এইটাই হচ্ছে যে 10 প্লাস c আসলো, যেটা যেই 10 প্লাস c আসলো, এই 10 প্লাস c হচ্ছে আমার আলটিমেটলি ওই যে y এর ভ্যালু। কারণ কি আমরা কি জানি যে x এর ভ্যালু ইনপুট দিলে আমরা y এর মান পাই, আর সেই y এর মান হচ্ছে এখানে আমার 6। তাইলে এখন আমরা লিখতে পারি এই 10 প্লাস c = 2। তাহলে এখান থেকে c এর ভ্যালু বের করেন, 2 না 6, ও 6 মাই ব্যাড। -4 হবে, তাইলে c এর ভ্যালু হচ্ছে 6 - 10 = -4। তাইলে কত আসলো c এর ভ্যালু, -4। এইবার এই -4টা আপনি মেইন ফাংশনে ইনপুট দেন, মানে মেইন ফাংশনে c এর জায়গায় রিপ্লেস করেন, ইনপুট না রিপ্লেস করেন। তাহলে মেইন ফাংশন ছিল 3x³ প্লাস 5x প্লাস c ছিল না, c এর এবার ভ্যালু কত পাইছেন, এই -4 বসান, দ্যাট মিনস f(x) will be 3x³ প্লাস 5x - 4। এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফাংশনটা, ঠিক আছে? এইটারে দেখতে এখন ন্যাচারাল ফাংশনটা লাগতেছে, আগে c থাকার কারণে একটু কাঠখোট্টা লাগতেছিল, গেল। মানে এখানে মেইনলি বলছে যখন 2 হয় x এর ভ্যালু, তখন y এর ভ্যালু হলো 6। ইয়েস আপনি ইয়েস, তো ভুল ফাংশনে ইনপুট দিলেন, না ভুল ফাংশন, ফাংশনটা ভুল হয়েছে না, না না ঠিকই আছে, ওই যে যেটা ফাংশন আসলে ভুল, হ্যাঁ এটাই আসছিল। x³ আছে, x³ প্লাস x
আজকের এই ভিডিওটা আজকে তো আপলোড করব হ্যাঁ হ্যাঁ হবে হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আর নিতে পারতেছি না আমি যাই আল্লাহ হাফেজ, আমি আচ্ছা যাই। এটাতেই তো করছি ঠিক তো আছে এক্স কিউব প্লাস এক্স প্লাস মাইনাস 4 লিখতে যাও। ও তাহলে এটা এক্স কিউব ছিল তো সেটা কম হ্যাঁ ওটা ইয়া 5 ছিল না সামনে। আপনি মনে হয় ভুল এই মেন মানে তো আমরা ওই যে ইন্টিগ্রেট করে যেটা পেলাম ইন্টিগ্রেট করে তো মেন পেলাম না না এই আপনারে ইন্টিগ্রেট করে পেলাম তো মেনটা পেলাম। এই শুনেন শুনেন ওই উনি যেটা বলছে যে আমি তো মেইন ফাংশনে বসাইলাম আমার যে গিভেন ডেরিভেটিভ ফাংশনটা ছিল না ওইটাতে বসান নাই কেন ওইটাতে কি বসাইতে বলছে ওটা তো সি নাই সি তো আছে হচ্ছে এটা সি যেটাই আছে সেটাই বসাবো না হ্যাঁ মানে আমাদের অঙ্ক তো ঠিক আছে অঙ্ক ঠিক আছে ভাই সেটাই তো এক্সপ্রেশনের লাস্টে বলে কাজ লাগেন কি লেখা এই যে এক্স কিউব মেইন ফাংশনে বসাবো কারণ আমাকে মেইন ফাংশনটাই বের করতে বলছিল হ্যাঁ হ্যাঁ আগে বেরো না আগে বেরো ওই যে নিচে যেটা বেরোলো ওটা তো মেন ফাংশন হ্যাঁ ওখানে সি এর চার হ্যাঁ মাইনাস ঠিকই আছে ডান 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 হ্যাঁ হ্যাঁ ওটা তো ডিফারেন্সিয়েট করার বলা আছে ওখান থেকে মেনটা বার করলাম ইন্ডিকেট আপু এইটুকু কি বুঝছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই শুনেন এক্সাম্পল 5.1 এই তুমি ভাই যাও তো ভাই বাইরেও একটু চা খেয়ে আসো যাও এক্সাম্পল 5.1.5 এ যাওয়ার আগে আমাকে একটা কথা বলছে এই যে তুমি ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশন করে মেইন ফাংশন বাইর করলা সেখান থেকে সি এর মান বের করলা এরপর এক্সাক্ট ফাংশনটা তুমি লিখলা এই প্রসেসকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইনিশিয়াল ভ্যালু প্রবলেম তো এই কথাগুলো এখানে লিখছে পড়ে নিয়েন যাই হোক মানে সি মিসিং আছে দেখে আমার এটা নামে ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল ভ্যালু ছিল ডিফারেন্সিয়াল ফর্মে সেই ডিফারেন্সিয়াল ফর্মটা থেকে ইন্টিগ্রাল ফর্মে নিছি নিয়ে কনস্ট্যান্ট দূরে সরাইছি সরাই আসল যে এক্সাক্ট ইকুয়েশনটা সেটা লিখছি তো এইটাই বলছে তো এরপর আমরা এক্সাম্পল 3.1.5 এ চলে যাব অতি বসো বললাম যে আমার মাথা আর তোমার মুন্ডু আপনাকে ভাই এখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম নামের একটা কনসেপ্ট বলছে যে এই যে আমরা একটা ডিফারেন্সিয়াল ফাংশনকে ইন্টিগ্রেশন করলাম করে সেখান থেকে কনস্ট্যান্টের এক্সাক্ট ভ্যালুটা বের করলাম এই প্রসেসটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম গেল তো যাই হোক এক্সাম্পল 5.1.5 বলছে যে এ ম্যানুফ্যাকচারার হ্যাজ ফাউন্ড দ্যাট মার্জিনাল কস্ট ইজ এত তাহলে বলেন মার্জিনাল কস্ট মানে কি ফার্স্ট ডেরিভেটিভ ফাইন তাহলে এফ অফ কত বলেন তো কিউ কারণ ফাংশনটাতে কিউ আছে এক্স নাই হ্যাঁ এফ প্রাইম কিউ আজকে আর মান নাই না আচ্ছা 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 সরি তাহলে এফ প্রাইম কিউ এর ভ্যালু আমাকে এখানে দিয়ে দিছে রাইট আচ্ছা না আরমান মঞ্জুরি স্টুডেন্ট তো তাহলে আচ্ছা ডলার্স পার ইউনিট এখন থেকে ফাংশন দেখে আমি বুঝে যাচ্ছি যে কোনটা কি হবে এটাই কোনো প্রবলেম এটা তো ভালো এখন বলছে যে দ্য টোটাল কস্ট অফ প্রডিউসিং ফার্স্ট 2 ইউনিটস ইজ 900 টাকা তাইলে বলেন তো আমি লিখতেছি বলেন ঠিক আছে কিনা তাহলে এফ অফ 2 ইকুয়ালস টু 900 দেওয়া আছে না আপনার বুঝেন নাই কে বলেন বুঝেন নাই আমাকে মার্জিনাল কস্ট দিছে আমরা জানি যে মার্জিনাল কস্ট মানে ফার্স্ট ডেরিভেটিভ তো এখন আবার বলছে যে দ্য টোটাল কস্ট অফ প্রডিউসিং 2 ইউনিটস বলছে নাকি বলছে যে দ্য মার্জিনাল কস্ট অফ 2 ইউনিটস বলছে বলেন তো টোটাল কস্ট বলছে নাকি মার্জিনাল কস্ট তা টোটাল কস্ট মানে কি এক্সাক্ট আসল ফাংশনটা না তাইলে আসল ফাংশনের কয়টা ইউনিট বানানোর খরচ 900 x2 তার মানে এফ অফ 2 এর ভ্যালুই কি 900 টাকা না এক্স্যাক্টলি হ্যাঁ এখন কথা হচ্ছে যে আপনি 900 বসাবেন না 9 বসাবেন এটাতে আগের চ্যাপ্টারে একটু ঘাপলা ছিল তো কথা হচ্ছে আপনি প্রশ্নে যা আছে তাই বলুন এখানে প্রশ্ন আপনাকে কোথাও 100 বলে নাই সো দ্যাট মিনস আপনি 900 আছে 900ই বসাই দিবেন যদি বলতো যে এই এত $100 পার ইউনিট তাহলে 900 থাকলে আপনার কত বসানো লাগতো 9 বসাতেন গেল তো যাই হোক তাহলে এটা দেওয়া আছে তাহলে এফ অফ 2 দেওয়া আছে ফাইন কিন্তু আমার তো আগে এফ অফ এক্স লাগবে এফ অফ এক্স বের করেন তাহলে 3 কিউ কিউব বাই 3 মাইনাস 60 কিউ স্কোয়ার বাই 2 প্লাস 400x প্লাস সি এটা না কই এই 60-এর সাথে কিউ আছে না তাহলে কিউ কি ইন্টিগ্রেশন করলে কিউ স্কোয়ার বাই 2 আসে না
বুঝাই মাথা নাড়লা নাকি না বুঝাই? ইন্টিগ্রেশন করছি নরমালি ইন্টিগ্রেশন করছি, তাহলে 3 কাটা যায়, কিউ কিউব বাই 3 মাইনাস 30 কিউ সরি কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 400 এক্স প্লাস সি। তাই আবারও একই ঝামেলা, সি এর মান জানি না, মেইন ফাংশনে বসানো লাগে। তাইলে আচ্ছা ভাই এক্স এর ভুলে এক্স এর জায়গায় কিউ লিখছি, ঠিক করে লেখেন না। তাইলে তাইলে এই কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 400 কিউ প্লাস সি, ঠিক আছে, এইটা আসছে এফ অফ এক্স। সো এইটা যদি এফ অফ এক্স হয়, এইটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ 2 কত বলেন তো? এফ অফ 2 মানে কি? কিউবের জায়গায় 2 বসবে সব, তাহলে বসান 2 কিউব মাইনাস 30 ইন্টু 2 স্কোয়ার প্লাস 400 গুণ 2 প্লাস সি, সি এর কোনো মান আমি জানি না। তাহলে এইটা এখন করেন, কত আসে? আর প্লাস মাইনাস করলে তো হচ্ছে না। আচ্ছা অ্যান্সার কত আসে কইরা দেখি। আর এটা যদি প্লাস মাইনাস ওকে 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 ফাইন ফাইন ফাইন। সো প্লাস মাইনাস তাহলে কি করব? দুইটাই নেবেন, প্লাস মাইনাস হলে দুইটাই নেবেন। তাহলে এই পুরাটার ভ্যালু আপনাকে কোশ্চেনে কত দিছিল? 900। তাহলে এখান থেকে সি এর মান বের করা যাবে না? বের করে কত পাবেন? 212 পাইছে ওরা। এখন কথা হচ্ছে, এই বুঝেন, এখন কথা হচ্ছে বইয়ের মধ্যে সি না ধরে কে ধরছে কেন? কনস্ট্যান্ট, ওই একই কথা। কনস্ট্যান্ট যে সি ধরতাম আমরা, বইয়ের মধ্যে কে ধরছে কেন? একই কথা। কারণ আপনার যে ফাংশন দেওয়া আছে ওটা হচ্ছে একটা কস্ট ফাংশন, ওটাকে আমরা এফ ধরছি, বাট আলটিমেটলি এটা একটা কস্টের ফাংশন। এই জন্য তো C আপনি যদি ফাংশনকে সি দিয়ে ডিফাইন করেন, তাইলে কস্টটার সি দিয়ে, অন্য কিছু দিয়ে। আর যদি আমার মতে এফ দিয়ে লেখেন, তাহলে তো আপনার সমস্যা নেই, সি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। রিটার্ন করলে তো সমস্যা নেই। না ভাই, রিটার্ন দিছি আপনি অন্যটা দিতে এই জন্য কে দিছে? হ্যাঁ হ্যাঁ। হয়তো কেউ বুঝবি না স্পষ্ট হয়ে যাচ্ছে। এই যিনি বুঝেন নাই, রিপিট করতে বলছেন যিনি, তাকান। এই রিপিট করতে বলছে যে, আপনাকে বুঝতে পারছেন? ডান। তাইলে এটা পাওয়া গেল, ফাইন। এখনো কাজ শেষ হয়নি, বা জাস্ট কে এর মান পাইছি। এবার কে এর মানটা মেইন ফাংশনে বসান, বসাইলে দেখবেন এই যে এইটা আসতেছে, হ্যাঁ, কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 400 কিউ প্লাস 212, এটা মেইন ফাংশন পাইলাম। এখন আমাকে ফাইনালি কোশ্চেনে বলছে যে টোটাল কস্ট তুমি বাইর করো প্রডিউসিং দ্য 5 ইউনিটস। তাহলে বলেন টোটাল কস্ট মানে কোন ফাংশনে বসাবো? মেইন ফাংশনে কত বসাবো? 5 বসাবো। 5 বসাবো, যেটা পাবো সেটা অ্যান্সার। এই যে আসতেছে $1587, এটাই আমার অ্যান্সার। আরে সেই। আর না দিয়ে কফি খাও। রিক্যাপ, না না ভাই একদম সেরা ভাই। 5th ইউনিট তখন কি হতো? 5th ইউনিট কি 5 - 4 5 - 4 করতেন? এ ভাই টেকনিক্যাল জিনিস বাজে আসতে পারে। মার্জিনাল দিয়ে যখন 5th বলবে তখন 4 দিব, কাজ শেষ। আর যখন টোটাল কস্টে 5th বলবে তখন একবার টোটাল কস্ট অফ 5, তারপর টোটাল কস্ট অফ 4, দুইটা মাইনাস। ডান। এক্সাম্পল 5.1.6, এটাও ইজি, বলেন। তাহলে এখানে আপনার ডিফারেন্সিয়াল ফর্ম দেওয়া আছে, বলছে যে পি অফ টি অফ এ ব্যাকটেরিয়াল কলোনি টি আওয়ার্স আফটার অবজারভেশন বিগিন ইজ টু ফাউন্ড বাই এত। তাইলে বলছে যে রেট অফ চেঞ্জ দিছে, রাইট? রেট অফ চেঞ্জ মানে আপনারা যদি, এখানে তো ভালো কথা ডিপিডিটি দিয়ে দিছে, যদি না দিত তাহলে রেট অফ চেঞ্জ দেখে বুঝতেন যে এটা ডিফারেন্সিয়াল ফর্ম দিয়ে দিছে, দিল। এখন বলছে ইফ দ্য পপুলেশন ওয়াজ 2 লাখ ব্যাকটেরিয়া হোয়েন অবজারভেশন বিগ্যান, দ্যাট মিনস টি ইকুয়ালস টু কত? 0। তাহলে হোয়াট উইল বি দ্য পপুলেশন, দ্যাট মিনস টোটাল পপুলেশন আফটার 12 আওয়ার্স। তার মানে কি, ফার্স্ট অফ অল আমার এই ডেরিভেটিভ থেকে মেইন ফাংশনটা বের করা লাগবে। ডেরিভেটিভটা আসেন করি, হ্যাঁ। তো 200-কে লাথি মেরে ওই পাশে পার করে দিলে e টু দি পাওয়ার 0.1t dt, কেন দেখা যায় না? এই বলেন 200 e কোয়ান্টিটি 0.1t প্লাস প্লাস 50e মাইনাস 0.03t 150 e মাইনাস 0.03t। এটা ছিল। তাহলে এইটা আমার ছিল হচ্ছে ডিপি মানে পি অফ পপুলেশন,
মানে পপুলেশন ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টি। তাহলে এটাকে আপনি যদি ইন্টিগ্রেশন করেন তাহলে ডিপিডিটি ডিটি, এই বাম পাশে কী করছি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ওই শর্টকাটে বাম পাশে যা না, শর্টকাট না, যা ছিল ওইটারে ইন্টিগ্রেশন করতেছি এখন, হ্যাঁ ঠিক আছে? ডিপি না হয় ডিটি কেন? হ্যাঁ কি আছে? ডিটির সাপেক্ষে x ছিল না। ইয়েস ইয়েস ইয়েস, যা ছিল সেটাকে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে ইকুয়ালস টু 200টারে লাথি মেরে বের করে দিয়ে e⁻.1t প্লাস হ্যাঁ ডিটি প্লাস 150টারে লাথি মেরে বের করে দিয়ে এত ডিটি গেল। এই ভাই এগুলো তো সোজা লাগতেছে ভাই আপনার। আমার কাছে তো সোজাই লাগবে। সারে কথানো মাথায় বুদ্ধি চলে আসছে ভাই। তারপর ওয়ান সামনে আসবে না, স্যার তো আর জীবনমুখী শিক্ষা নিয়ে ম্যাথ করাই দিই। 0.1 সামনে আসবে না। তাহলে 0.1কে কি করবেন বলেন? পয়েন্ট ওয়ান নিচে আগে চলে আসবে। আগে আসবে, উল্টা হয়ে আগে আসবে, তার মানে নিচে নামবে। ভাগ হয়ে যাবে আর কি, আগে গুণ হয়ে যাবে। হ্যাঁ, যোগ পাল্টাই। যুগ পাল্টাইছে, এই যে ভালো ছিল, যুগ পাল্টাইছে। তো কাজী নজরুল ইসলামের প্রেজেন্টেশন দেখলাম আজকে। ভাই আপনি মজা নিয়েন না, আমার এই সকালবেলা ক্লাসে বসে বলছি ভাই আজকে প্রেজেন্টেশন দিবেন না? কি কইলো কি কইলো দেওয়ান বলতে সামনে দিদি ভাই কি কইলো ও তাহলে ইন্টিগ্রেশন করে দিছি। তো যেটা বলতেছিলাম, কাজী নজরুল ইসলাম বলেছেন যে যুগের ধর্ম এই যে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই, ঠিক আছে? নজরুল তার সাম্যবাদী কবিতার মধ্যে বলছে যে যুগের ধর্ম এই যে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তো এটা হচ্ছে জীবনমুখী শিক্ষা। তো পড়াশোনায় ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ মাইনা, এই তো ধরতে পারছেন, সাবাস। এতক্ষণ ধরে বক বক করা সার্থক হয়েছে। হ্যাঁ 03t। তাহলে বলেন এবার কি করবেন? প্লাস এই তো, এরপর সিম্পলিফাই নিজে নিজে করবেন, আর দেখাইলাম না। তাহলে সিম্পলিফাই করার পরে আপনি পাবেন হচ্ছে যে এইটা, হ্যাঁ এই যে এইটা, আমি স্যার 2 মাসের বেতন নিয়ে আসার ব্যবস্থা করছি। এইটা। হ্যাঁ কি ভাই ক্যালকুলেটর দিলে এখন তাই না? তাহলে কি ভাই এই ক্লাস লে আর দুটো বেতন দেব ক্যালকুলেটর মারার দরকার নাই। এ ভাই কথা বলো কেন? তো ক্যালকুলেটর এখন না, এখন আসবে। এখন আমরা এটা জিরো ভ্যালু দেওয়া আছে। তো এখন দেখেন কি দেওয়া আছে। হ্যাঁ, এই মেইন ফাংশন অফ জিরোর ভ্যালু দেওয়া আছে, দ্যাট মিনস ইন দ্য বিগিনিং। তাহলে ইন দ্য বিগিনিং এর পপুলেশন কত? 0 ইকুয়ালস 2 লাখ। এই যে 2 লাখ। f of 0 2 লাখ। হ্যাঁ, দ্যাট মিনস এফ অফ 0 2 লাখ, রাইট? আর t0 তাহলে লাস্টে কনস্ট্যান্ট আরে এত কথা বলেন কেন? বুঝলাম না তো। এফ অফ 0 সমান 2000। তাহলে বলেন এফ অফ 0 এখন কত? এফ অফ 0 আসবে 2000 e⁻.1 ইন্টু 0। তার মানে দেখেন এই যে ইয়া কিন্তু মানে 0 কিন্তু পাওয়ারে বসবে, ওই আন্দাজে ই এর মধ্যে আবার বসায় দিয়েন না ভুলে। হ্যাঁ, ই কিন্তু কোনো ভ্যারিয়েবল না, টি ভ্যারিয়েবল। সো টি আছে পাওয়ারে বসাবেন 0, এই যে বসলেও। বসার পরে কত আসবে? -5000, পুরোটা লিখলাম না, ই তো 0 প্লাস সি। তো মজিব ভাই জিজ্ঞাসা করে ক্যালকুলেটর দিব কিনা? ক্যালকুলেটর লাগবে না, কারণ ই এখন বাদ হয়ে যাবে। কেমনে বাদ হবে দেখেন, e⁻, মানে কোনো কি এই যে পাওয়ারের সাথে 0 গুণ হয়েছে, তাহলে কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে কোনো কিছুর সাথে 0 গুণ করলে যদি 0 হয়, দ্যাট মিনস ই এর পাওয়ার 0 আসতেছে। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে আবার 1। তার মানে এই পুরা এইটুকু আপনার ক্যান্সেল আউট হচ্ছে। হ্যাঁ, এটুক ক্যান্সেল থাকতেছে শুধু 2000 মাইনাস 5000 প্লাস সি, ঠিক আছে? তাইলে 2000 মাইনাস 5000 সমান সি, দ্যাট মিনস সি এর ভ্যালু হচ্ছে -3000। সি এর ভ্যালু মাইনাস আসলে মাইনাস, কোনো অসুবিধা নেই। আর ওই পাশে পার করে দিবেন। ওই পাশে পার করা লাগবে না। আসলে 2 লাখ আছে। সরি আমি হ্যাঁ ইয়া করছি, সেটা হচ্ছে যে কি করবেন? আরে ভাই 1500 2000 মাইনাস 5000 প্লাস সি ইকুয়ালস টু ছিল 0, 2 লাখ। 2 লাখ। তাইলে এখান থেকে সি এর ভ্যালু আপনি বের করেন, 2 লাখ আসবে হচ্ছে 2 লাখ 3,000 না কত জানি আসে? 2 লাখ। এই যে দেখেন ই এর ভ্যালু বের করছে 2 লাখ 3,000। এইবার এই 2 লাখ 3,000 সি এর জায়গায় মেইন ফাংশনে বসায় দেন। সেই মেইন ফাংশন কত ছিল? এই যে এখানে বসায় দেন। তাহলে মেইন ফাংশন আসতেছে আমার 200। ও এটা না, এটার হ্যাঁ, এটা তো সিম্পলিফাই করা নেই।
সো আপনি সিম্পলিফাই করলে এই যে সিম্পলি এই যে এইটা হবে আপনার সেই এক্সাক্ট ফাংশন এই, তাহলে এটা আমি এখন মেইন ফাংশন পাইলাম। এখন ফাইনালি আমার আরেকটা কাজ করতে বলছে যে তুমি 12 ঘন্টা পরে পপুলেশন কত হবে বের করো। তাহলে এইটা যদি পপুলেশনের ফাংশন হয় তাহলে 12 ঘন্টা পরের ইকুয়েশন কত হবে, এখানে এই 12 বসায় দিব, টি এর জায়গায় 12 বসায়, যে 2,06,152, এটা হচ্ছে কি অ্যান্সার। ডান। আমাকে কোশ্চেনে বলছিল যে প্রতি ঘন্টায় আরে এই হাসাহাসি করো কেন, তো বুঝলাম না। প্রতি ঘন্টায় ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির হার দেওয়া আছে কোশ্চেনে। এখন আমাকে বলছে যে এটা একটা ইনফরমেশন, আরেকটা ইনফরমেশন হচ্ছে যে যখন আমরা অবজারভেশন শুরু করছি ওই মোমেন্টে ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল 2 লাখ, এখন হোয়াট উইল বি দ্য পপুলেশন 12 ঘন্টা পরে, এটা আমাকে বলছে। তাইলে আমার এখানে তাইলে আমি প্রশ্ন পরে বুঝতেছি যে আমার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি লাগবে, ডেরিভেটিভ দেওয়া আছে, তাহলে কি বের করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তো ইন্টিগ্রেশন কইরা আমি পাইছি হচ্ছে এই যে এইটা, এই যে লাল দাগ লাল স্কোয়ার দেওয়া। তো এইখানে সি এর একটা ভ্যালু আছে যে এই ভ্যালুটা আমি জানি না। এখন আমি কি করব, তাহলে আমার আরও ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে। কি দেওয়া আছে বলছে যে যখন অবজারভেশন শুরু হয়েছে, দ্যাট মিনস কোন সময় 0 ছিল। তাইলে এই ফাংশনে আমি টি এর জায়গায় 0 বসায় দিব, 0 বসায় দিলে সি এর মান পাইছি 2,03,000। এই সি এর ফাংশনটা এখন আমি এই মেইন ফাংশনে সি এর জায়গায় ইনপুট দিছি। কাজ চলতেছে ভাই। এই দরজা জানলা খুলে দিবই বলছে কিন্তু অনেক বস একটা স্যার কান রাখলে ঝাল ভালো। 2,03,000, এই যে 2,03,000 কই থেকে পাইছি জানি, এই যে 2,03,000, মানে বইয়ের মধ্যে দেখায়নি, ও দেখাইছিল একটু ঢেকে গেছে, আমি তাই তো বলি। তো যাই হোক বুঝে নিন, 2,03,000 পাইছে। পাওয়ার পরে এই সি এর মান মেইন ফাংশনে বসাইছে, বসানোর পর আমার কাজ তো এখন তো আমি মেইন ফাংশন পাইছি। এবার প্রশ্নে ফাইনালি আমার একটা প্যাচ লাগাই দিছে, সেটা হচ্ছে বলো, এবার তুমি বলো ফাইনালি একটা জিনিস বাইর করে দাও যে 12 ঘন্টা পর পপুলেশন কত হবে। আপনি কি এখন পপুলেশনের ফাংশন পাইছেন? হ্যাঁ পাইছেন। তাহলে এখানে 12 ঘন্টা পরের পপুলেশন জানতে হলে কি করতে হবে, টি এর জায়গায় কত বসবে, দাম। তাইলে এরপর 5:30 বেজে যাচ্ছে, আপনারা কি আজকের মতো কি ছেড়ে দিব? কিন্তু দুইটা মেইন এক্সাম্পল আছে, এটা না শেষ করলে এই পড়াশোনা করে কি লাভ। আপনারা আমাদের বেশিক্ষণ লাগবে না, হয়তো আর 1/2 ঘন্টা লাগবে। সো যারা বাসে যাবেন তারা হচ্ছে এই যে রিডিং রুমে এসি আছে, পড়াশোনা করেন, কালকে পরীক্ষা, পড়াশোনা করেন। আর নাইলে ঘুমান ওখানে গিয়ে 8টার বাসে বাসায় যান যদি প্যারা না হয়। আর আদারওয়াইজ চলে যেতে পারেন এই যে ওনার মতো, উনি এখন বাসায় গিয়ে ঘুমাবে। ও আপনি ছিলেন না তখন, চোরের মতো বের হয়ে যাচ্ছে। তো আমরা ভাই তাতে শেষ করি। হ্যাঁ, সো বলছিলাম যে লাস্টের 2টা এক্সাম্পল কঠিন, তো আমরা সেই 2টা এক্সাম্পলে চলে আসছি। বুঝি না, 4.3 যদি দেখতে চান 8টা পর্যন্ত দেখা যাবে, কোনো অসুবিধা নেই ভাই, কিছু করার নেই, পরীক্ষা আয়া পড়ছে। অসুবিধা থাকলে চলে যেতে পারেন, রেকর্ড দিয়ে দিব, অসুবিধা নেই। এটা শেষ করি অ্যাটলিস্ট। দেখেন আমাদের ঝামেলাটা হচ্ছে আমরা একটা চ্যাপ্টার শুরু করলে খালি দেখি যে স্যারে কয়টা অঙ্ক এক্সারসাইজে দাগায় দিছে, ওইগুলো করি। এখন আপনি যদি এক্সাম্পল না করে, মানে এক্সাম্পল থেকে কনসেপ্ট না বুঝেন, ওই অঙ্ক স্যারের 10টা অঙ্ক দাগায় দিছে, 11 নম্বর অঙ্কটা পরীক্ষায় যদি বানায় দেয়, আপনি 11 নম্বরটা পারবেন না। তার চাইতে আপনি যদি কনসেপচুয়ালি উদাহরণগুলো বুঝে আগান, আপনারা 100টা অঙ্ক নিজে করতে দিলে পরে নিজে পারা উচিত। সো এই জন্য আমি যেটা করি যে উদাহরণে বেশি সময় দিই, এক্সারসাইজে কম সময় দিই। সো আমরা 7 নম্বর এক্সাম্পলে চলে যাচ্ছি। বলছে এ রিটেইলার রিসিভস, এটা জানি কেমনে বোঝায়, ভাই যারা একটা প্রশ্ন, এটা যে ইন্টিগ্রেশন করতে হয়, প্রশ্ন থেকে এটা কেমন বুঝবে? প্রশ্ন দেখে রেট দেওয়া থাকে ভাই। আপনারা হয় রেট অফ চেঞ্জ দিবে, ওইখানে রেট অফ চেঞ্জ বাইর করতে বলো, আর এখানে রেট অফ চেঞ্জ দিয়ে দিবে, মেইনটা বাইর করতে বলবে। প্রশ্ন পড়ে বুঝতে গোপন সূত্র একটা যে জানতে পারলাম, সেটা হচ্ছে স্যার যেগুলো কোশ্চেন বলতেছে এগুলো হচ্ছে রিভিউ প্রবলেম থেকে বলবো। হ্যাঁ, আরিফ হাসান রাব্বি বলিয়েছেন আমাকে, যে কথা হচ্ছে যে প্রত্যেক চ্যাপ্টারের একদম লাস্টে দেখবেন রিভিউ কোশ্চেন্স আছে। তো সে নাকি আবিষ্কার করেছে যে রিভিউ কোশ্চেন থেকে ফার্স্ট মিনিট সেকেন্ড মিনিটটা হুবহু আসছে। তো কারোর হাতে সময় থাকলে ওগুলো প্র্যাকটিস করে যায়। হচ্ছে চ্যাপ্টার দিচ্ছে রিভিউ থেকে, মানে কি ধরনের, তো যাও, আবার অনেকের ফেভারিট, হ্যাঁ অনেকের ফেভারিট। তারপর
জিবি জিবি আছে। হ্যাঁ হ্যাঁ না অসুবিধা নেই, ঠিক আছে। এই এই তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে, হ্যাঁ নামাজের ব্রেক তো দিব, আজান দেয় 6:30টার পরে এখন, ঠিক আছে নামাজের ব্রেক দিব, কোনো অসুবিধা নেই। আসর হ্যাঁ আসরেরই তো, মাগরিবের আজান দেয় 6:30টার পরে, সো তোমার টাইম থাকে হচ্ছে 6:10 পর্যন্ত, ঠিক আছে যাও। বলছে এরই জামাত এমনিও শেষ হয়ে গেছে, 5টায় জামাত দিয়েছে, যাও। রিটেইল, এই অঙ্কটা তুমি কেমনে বোঝাই, রিটেইলার রিসিভস এ শিপমেন্ট অফ 1000 কিলো 10,000 কিলোগ্রাম, ওই যে ইনভেন্টরির অঙ্ক 3.5-এ 3.5-এ, তাহলে বুঝেন যে আমার অর্ডার যদি আমি দেই, আমার একটা অর্ডারিং কস্ট আছে, এরপর সেটা যখন ইনভেন্টরিতে আসবে ওটার কি ইনভেন্টরি ম্যানেজমেন্ট কস্ট আছে, সো এই দুইটার কস্ট মিলে আমার টোটাল কস্ট হয়, ফাইন। তো বলছে যে এ রিটেইলার 10,000 কিলোগ্রামের একটা শিপমেন্ট অর্ডার দেয়, দ্যাট উইল বি ইউজড আপ ওভার এ 5 মান্থ পিরিয়ড, মানে এই যে একবারে 10,000 কেজি চাল সে মজুত করে, এটা বেচে কয় মাসে, 5 মাসে গেল। কনস্ট্যান্ট রেট, এই যে তো 5 মাসের প্রতিদিনই তো কিছু না কিছু ধরেন বেচতেছে, তো এইটার একটা কনস্ট্যান্ট রেট দেওয়া আছে, তার মানে রেট মানে কি দেওয়া আছে বলেন, রেট মানে কি ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে সেই ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে 2000 কিলোগ্রাম পার মান্থ, ফাইন। তার মানে বলেন আচ্ছা গেল, তার মানে এস মানে শিপমেন্ট, হ্যাঁ এস মানে শিপমেন্ট, তাহলে সময়ের সাপেক্ষে শিপমেন্টের ভ্যালু দেওয়া আছে কত, 2000 কেজি। কি সমস্যা কি? আচ্ছা বলতেছি কি মানে রেট অফ চেঞ্জ, মানে এটা কি আবার সেকেন্ড ডেরিভেটিভ? না না, গ্রোথ অফ রেট অফ চেঞ্জ নাকি একটা আছে না? জি ভাই, রেট অফ চেঞ্জ হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, বা গ্রোথ অফ চেঞ্জ বা ডিক্রিজ অফ চেঞ্জ। ইয়া হ্যাঁ। তারপর গেল, বলছে যদি স্টোরেজ কস্ট পার কেজিতে 1 টাকা হয়, ঠিক আছে, সরি 1 পয়সা হয়, 1 সেন্ট মানে 1 পয়সা, হ্যাঁ, পার কিলোগ্রাম পার মান্থ হয়, তাহলে হাউ মাচ উইল দ্য রিটেইলার পে ইন স্টোরেজ কস্ট ওভার দ্য নেক্সট 5 মান্থস? তাইলে ডিএসডিটি দেওয়া আছে, এখন আমাকে বলছে যে প্রতি কেজি চালের জন্য যদি স্টোরিং কস্ট প্রতি মাসে 1 সেন্ট হয়, তাহলে এইবার তুমি আমাকে বলো যে ওই ব্যাটারে স্টোরেজ মানে ওর ওই 5 মাস শেষে টোটাল স্টোরেজ কস্ট কত দিতে হবে, তাহলে বলেন টোটাল কস্ট বের করতে বলছে। সো টোটাল কস্ট মানে কি, ইন্টিগ্রেশন, হ্যাঁ মেইন ফাংশন, সবার। এখন কথা হচ্ছে আগের অঙ্কগুলোতে তো ফাংশন দিয়ে দিছিল, না ফাংশন দেয় নাই, তার মানে ওই 1.4 3.5 এইগুলোর মতো আমার ফাংশন ডেভেলপ করতে হবে, ঠিক আছে? জি 1.4 করেন নাই, 3.5 1.4 সিমিলার। কোশ্চেন ভালো বুঝছেন কি আপনি বলেন তো ভাই, যে বুঝছেন এটি আমি সত্যি কথা যেটা, এটি আমার যে আপনারা ভালো বুঝবেন। এই যে উনি বলতেছে ভাই শুনেন একজনের কাছে মানে 10,000 কেজি চাল আছে, হ্যাঁ শিপমেন্ট আসে, এটা মানে আমদানি করে 10,000 কেজি চাল আসে, এটাও 5 মাসে বিক্রি করে, মোটে 5 মাসে বিক্রি করে, প্রতি মাসে বিক্রি করে হলো 2000 কেজি করে, ওকে। এবং তার একটা প্রতি মাসে 2000 কেজি এটা বলে নাই, ঠিকই তো বলছি, তাই 2000 কেজি প্রতি মাসে না, মানে প্রতি মুহূর্তে সে 2000 কেজি করে রেটের কথা বলছে। এই রেট মানে শুধু মান্থ না, এটার কথা হচ্ছে এই ডিএসডিটি মানে ডেরিভেটিভ মানে হচ্ছে সময়ের ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে আমার সাপ্লাই কতটুকু পরিবর্তিত হচ্ছে। তো এটা প্রতি মাসে মাসে বেচে এমন না, মানে এটার অর্থ হচ্ছে প্রতি মাসে প্রতিনিয়ত সে কতটুকু বেচে সেটার একটা কনস্ট্যান্ট রেট হচ্ছে 2000, ঠিক আছে? তাহলে প্রতি পার মান্থ কেন বলো? ও মুহূর্তটা এখানে মান ধরছে, ঠিক আছে ওকে, আচ্ছা না তাহলে ঠিক আছে। তাহলে তাকে স্টোরেজ করার জন্য প্রতি কিলোগ্রামে 1 সেন্ট করে খরচ হয়। তাহলে ওর কাছে তো একবারে সবগুলো বিক্রি হচ্ছে না, কিছু কিছু তো থাকতেছে, তো এগুলো ইনভেন্টরিতে রাখতে হয়, সময় পর এগুলো রাখা মানে শেষ হওয়া পর্যন্ত প্রতি কেজিতে কত টাকা খরচ হচ্ছে। প্রতি কেজিতে তার খরচ হয় হলো 1 পয়সা, তখন বলছে তাহলে 5 মাস পর টোটাল তার কত খরচ হবে? এই তোমার বলা নাই যে প্রতি মাসে তার 1 পয়সা দেয়, সে বলছে আচ্ছা যাও গা, তাহলে বুঝলাম তো ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু ইন্টিগ্রেশন করার আগে তোমার ফাংশন লাগবে। তাহলে দেখেন আচ্ছা এখান থেকেই আগাই, হ্যাঁ ডিএসডিটি দিছে, তাহলে ডিএসডিটি অ্যাকচুয়ালি হচ্ছে মান্থলি পার ইউনিট কস্ট, রাইট? পার ইউনিটের কস্ট আর কত ইউনিট সে স্টোর করতেছে, এই দুইটার গুণফল, রাইট? কস্ট মানে কি, ইউনিট কস্ট ইন্টু কত ইউনিট আছে সেটা। তাহলে ইউনিট কস্ট আমার দেওয়া আছে
সরি কি কই কয় ইউনিট স্টোর করছে এইটা আমার সরি ইউনিট কস্টটা আমার দেওয়া আছে 1 পয়সা আচ্ছা একটু বলি ডিএস বাই ডিটি কি এটা আমরা স্টোরেজ কস্ট টোটাল কস্ট রেট অফ চেঞ্জ টোটাল কস্টের ডেরিভেটিভ মানে টোটাল কস্টের রেটটা কথা বুঝতে পারছেন টাইম হিসাবে হ্যাঁ ভাই স্টোরেজ কস্ট ঠিক আছে কারণ এইখানে হচ্ছে ওই অর্ডারিং কস্টটা ইয়া করে না সেভাবে যাও গা তাহলে বলে না কস্ট মানে হচ্ছে ইউনিট কস্ট ইন্টু কত ইউনিট হয়েছে সেটা তাহলে ইউনিট কস্ট আমার দেওয়া আছে 1 পয়সা 1 সেন্ট মানে 1 পয়সা তাহলে এটা টাকায় কনভার্ট করলে বা ডলারে কনভার্ট করলে 0.01 এই যে সেই 0.01 ফাইন এটুকু আর কোনো সমস্যা নেই এখন আমার কস্ট জিনিসটা বুঝতে হবে তাহলে বলেন হ্যাঁ এই যে এক্স্যাক্টলি ছেলে ধরতে পারছে 5 মাসের জন্য একবারে চাল আসছে কয় কেজি 10,000 কেজি এইখান থেকে একটু 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 করে কমবে না প্রতি মাসে হ্যাঁ প্রতি মাসে যদি 2000 কমে তাহলে সময়ের সাপেক্ষে টি সময় কতটুকু কমবে 2000 টি 2000 টি এই হলো এটা পাইছি আমার এত ইউনিট তাহলে এই যে এইটারে ইউনিট প্রাইসের সাথে তাহলে 5 মাস শেষে ওটা জিরো হয়ে যাচ্ছে হ্যাঁ থিওরিটিক্যালি এটা জিরো হয়ে যাবে মানে প্র্যাকটিক্যালিও জিরো হবে আমার যদি শিপমেন্ট আছে তখন ওই 5 মাস পরে আইসাই সে আবার শিপমেন্ট দিবে জাস্ট ইন টাইম ইনভেন্টরি ম্যানেজমেন্ট হ্যাঁ। ঠিক আছে তাহলে ফাংশন বুঝলাম ফাংশন বুঝলে এবার ডেরিভেটিভ করেন ডেরিভেটিভ আর দেখাচ্ছি না এত ইজি জিনিস খালি একটাই চলক আছে টি সেই টিকে ডেরিভেটিভ করলে আপনি পাবেন মানে 100 টি এখানে করে নাই এখনো করে নাই আমি বলি 100 টি মাইনাস 10 টি স্কয়ার তাই 100 টি মাইনাস 20 টি স্কোয়ার বাই 2 দ্যাট মিনস 100 টি মাইনাস 10 অ্যান্সার হ্যাঁ 10 টি স্কয়ার ও টি স্কোয়ার এ ভাই এখন ভাই ফাংশন থেকে ইন্টিগ্রেশন মুখস্থ হয়ে গেল ভাই ডান ডান তাহলে আমি মেইন ফাংশন পাইলাম ভাই প্লাস সি হবে এই সি ও প্লাস সি 15 বললো কেটা 50 কেন হবে কোনটির উপর করছি তো করে তো ভালোইছি তাহলে ইন্টিগ্রেশন করার পরে কি দিতে হয় প্লাস সি সেই মান আমি আবার জানি না তাহলে দেখি আর কিছু বলছে কিনা কোশ্চেনে যেটা দিয়ে সি এর ভ্যালু বের করা যায় আরে ভাই সময় 0 ধরে তো 10 ধরতে হয় হ্যাঁ এক্স্যাক্টলি এই যে বুঝেন শুরুর দিকে তার টোটাল শিপমেন্ট কত ছিল 10,000 তার মানে সময় যখন 0 তখন তার শিপমেন্ট ছিল 10,000 দ্যাট মিনস সি অফ 0 ইজ 10,000 এইখান থেকে তাহলে এই এত সমান 10,000 সেখান থেকে সি এর ভ্যালু বের করেন এই ভাই আগের মতো ঠিক আছে বাদ দেন এটাই যে ইন্টিগ্রেশন আচ্ছা এই 10,000 কইলো কেটা এই মিয়া ভুল বলছেন এতক্ষণ পরে ভুল বলছেন মেইন ফাংশন পাইছেন এখন প্রশ্নে আর কিছু বলা নাই কিন্তু আমরা প্রশ্ন দেখে অ্যাজিউম করতে পারি ধরেন যখন হিসাবের শুরুতে তাহলে হিসাবের শুরুতে সে যখন হিসাবের শুরু মানে কি তার ওই জিনিসটা আসবে হিসাবের শুরুতে কস্ট 0 কারণ হিসাবের শুরুতে তার তো কিছুই নাই ইনভেন্টরি ফাঁকা তার মানে সি অফ 0 উইল বি 0 তাহলে সি অফ 0 উইল বি যদি 0 হয় তাহলে বলেন 100 ইন্টু 0 তাহলে শুধু সি থাকে তাহলে সি ইকুয়ালস টু 0 এই 0 এখন আপনি মেইন ফাংশনে বসাই দেন ওই 0ই হবে দ্যাট মিনস এই যে এই 100 টি মাইনাস টি স্কোয়ারই হবে আমার সি এর ভ্যালু বলা মেইন ফাংশন রাইট ডান এখন আমাকে ফাইনালি কোশ্চেনে বলছে যে 5 মাস পরে টোটাল কস্ট কত হবে তাহলে এখন এস টি এর জায়গায় 5 বসাবেন ভাই কি বলেন ভাই ফাংশন থেকে ইন্টিগ্রেশন করা সেরা ভাই এইগুলো ইন্টিগ্রেশনের 5 মিনিটের পর আমরা যে বলেছি ইকুয়াল 0 টু সি আমাদের তো ফার্স্টে যে ইকুয়েশনটা বের হয়েছে হ্যাঁ এটা তো আমাদের হচ্ছে ক্যালকুলেশন করার পরে বের হয়েছে মানে 2000 ইউনিট বাদ দেওয়ার পরে আসছে নাকি তাই মানে 2000 ইউনিট কখন বাদ দিয়েছে আমরা যখন হচ্ছে মানে এক মাস ড্রপ দিয়েছে নাকি বাদ দিব কেন আচ্ছা এই যে ভালো কথা 2000 এই চুপ 2000 ইউনিট যদি আমরা বাদ দিচ্ছি বাদ দেওয়ার মানে কখন বাদ দিচ্ছি 0 তে না না ওটা হচ্ছে এক মাস পর আমরা বাদ দিয়েছি তো তাহলে 0 তে কত তুমি 2000 টি ছিল ফাংশনে ফাংশন 2000 টি ছিল তাহলে 0 বসাও সেই 2000 0 হয়ে গেল এটাই কেমনে
ডেরিভেটিভের ফাংশনটা পাইছো না dl/dt হ্যাঁ। ইকুয়াল টু যে নাম্বার অফ ইনটু করলে এটাকে ইনটু আর এটা করতে ইউনিট কস্ট মানে কি? ইউনিট ইনটু ইউনিট কস্ট। ইউনিট কস্ট মানে কস্ট মানে কি? কস্ট হচ্ছে ইউনিট কস্ট ইনটু যত ইউনিট প্রোডাকশন হয়েছে সেটা। তাহলে ইউনিট কস্ট আমার দেওয়া আছে 0.01 0.01। এখন এটার সাথে আমার ইউনিট গুণ দিতে হবে। এটা কি রেটের সূত্র নাকি? হ্যাঁ কি করছে? আমার কই গেল? আমার ফাংশন দেওয়া আছে কি রে? আমার আচ্ছা, রেট থেকে কি আমরা টোটাল কস্ট পাই না? যেটাই টোটাল কস্টের সূত্র সেটাই কি আমার ইউনিট কস্টের, মানে যেটাই আমার টোটাল কস্টের ফাংশন সেটাই কি আমার ইউনিট কস্ট বা মার্জিনাল কস্টের ফাংশন না? শুধু একটা ডেরিভেটিভ ফর্মে আর একটা মেইন ফর্মে আছে। বাট জিনিসটা সেম। আমি যদি কোনো কিছুর কস্ট হিসাব করতে, আমি তো এখানে এই ফাংশন বাদ দাও, আমি তো এখানে খালি কস্ট হিসাব করতেছি। কস্টের হিসাব কি? কস্টের হিসাব হচ্ছে ইউনিট কস্ট ইনটু যত ইউনিট প্রোডাকশন হয়েছে সেটা। এটাই লিখছি। গেল, তাহলে এই ম্যাথ গেল। এরপর ফাইনালি অ্যাক্সিলারেশন ভেলোসিটির অঙ্ক আসতেছে। এটা হলো পানির মতো সোজা আমার কাছে, ঠিক আছে? বা এটা স্কিপ করি বা এটা না না, স্কিপ কেন করবে? আশ্চর্য তো। প্রশ্ন পড়ো। বলছে বলছে যে একটা গাড়ি, এই যে ধরেন মিস্টার ফায়াজ ড্রাইভ করতেছিল, ড্রাইভ করতে করতে সে দেখতেছে যে সামনে একটা গাড়ি আয়া পড়ছে, ট্রাক। এখন ফায়াজ দেখছে তো বাঁচার অবস্থা নাই, তাহলে তাড়াতাড়ি ব্রেক করতে হবে, তাই ব্রেকটা করছে। তো ব্রেক করার আগে সে হচ্ছে 45 মাইলস পার আওয়ার। তো আমরা জেনারেলি হচ্ছে আচ্ছা 45 মাইল পার আওয়ার তার হলো স্পিডের, মানে একটা স্পিডে সে আগাচ্ছিল। হ্যাঁ, যাহাই স্পিড তাহাই ভেলোসিটি, রাইট? তাহাই ভেলোসিটি। খালি একটা ডেরিভেটিভসের পার্থক্য। ওই স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিরেকশনের পার্থক্য আছে, কিন্তু ম্যাথমেটিক্সের সময় আমরা সব ফালতু জিনিসপাতি ধরি না, ডিরেকশন বাদ গেল। তো এখন দেখেন আপনার প্রশ্নের সব নিউমেরিক ভ্যালুগুলো ফিট পার সেকেন্ড স্কোয়ার বা ফিট সেকেন্ড সম্পর্কে দিছে। তাহলে আপনাকে মাইলটাকে ফিটে কনভার্ট করতে হবে। তো বইওয়ালারা তো ভালো মানুষ, এই জন্য তারা ফিটে কনভার্ট করে দিছে। দ্যাট মিনস 66 ফিট পার সেকেন্ড। ডান। এইটা ছিল কি? ভেলোসিটি। হ্যাঁ, ও যারা পারেন না, এই যে ভালো কথা মনে পড়ছে যে ক্যালকুলেটর দেন তো একটা। মাইল আর ফিটের মধ্যে তো সম্পর্কই নেই। যারা যেই ক্যালকুলেটরই হোক ইউজ করেন, ওনারা দেখবেন যে 7-এর উপরে হলুদ চিহ্ন দিয়া বা কোথাও একটা কনস্ট লেখা আছে বা কনস্ট্যান্ট। সো ক্যালকুলেটরের কনস্ট্যান্টের ভ্যালুগুলো ক্যালকুলেট করা যায়। এই আচ্ছা যাই হোক, আর হচ্ছে 8-এর উপরে কনভার্ট দেওয়া আছে, ওইখানে বিভিন্ন ভ্যালু কনভার্ট করা যায়। কি লেখা আছে বস? CONV কনভ, CONT ভি কনভার্ট দেওয়া আছে। দেখেন খুঁজেন কনভার্ট কই পাইছেন? কি করব কি এটা এই কনভার্টে গিয়ে আপনি কনভার্ট হচ্ছে হলুদ চিহ্ন দিয়ে লেখা, তার মানে শিফট চেপে ওই কনভার্টের ওই বাটন চাপবেন। চাপছেন? চাপার পর অনেক কিছু কনভার্ট আসছে। তো এখন আপনি বলেন মাইল থেকে ফিট কনভার্সন এটা কিসের মধ্যে পড়ে? লেন্থ, এরিয়া, ভলিউম নাকি মাস? লেন্থ। তাইলে লেন্থের জন্য 1 সিলেক্ট করেন। এইবার দেখেন একটা লিস্ট দেওয়া আছে, এখানে বলছে যে 66 মানে মাইল থেকে ফিট, মাইল থেকে ফিটে নেয় নাই 4 নাম্বার। হ্যাঁ এই যে, না ওটা হলো মিটার থেকে ফিট। তার মানে আপনাকে একটু ঘুরে আসতে হবে, সেটা হচ্ছে আপনি মাইল থেকে আগে মিটারে নেবেন, মিটার থেকে পরে ফিটে নেবেন, ঠিক আছে? মাইল থেকে ফিট ডিরেক্টলি কনভার্ট করার অপশন আপনার ক্যালকুলেটর নাই। তাহলে ফার্স্টে ফিট থেকে মিটারে নেবেন, 3 নিলেন, তাহলে কত ফিট? আচ্ছা এইখানে ফিট থেকে মিটার আছে, তাহলে মিটার থেকে ফিটে কেমনে নিব এটা জানি কেমনে করে। এটারও টেকনিক আছে, এটা হচ্ছে আচ্ছা আমি এটা করে করবো না। না ব্রেক। আচ্ছা আমি ক্যালকুলেটরটা পরে করবো না, তো জাস্ট এটুকু জেনে রাখেন যে ক্যালকুলেটরে করা যায়, ঠিক আছে? 66 ফিট পার সেকেন্ড। তো এখন এই 66 ফিট পার সেকেন্ড বলছে যে সামনে গাড়ি দেখে ড্রাইভারে ব্রেক চাপছে,
তো ব্রেক চাপার পর তাহলে আগে চলতেছিল, ব্রেক চাপার পর গাড়ি থেমে যায় না? তাহলে গাড়ি থেমে গেলে অ্যাকচুয়ালি কি হয়? ডিসিলারেশন হয় না? মাইনাস 22 ফিট পার সেকেন্ড। গাড়ি চলতে চলতে স্পিড বাড়লে সেটা অ্যাক্সিলারেট হয়। এই যে যার গাড়ি আছে উনি বোঝে যে অটো গিয়ারে অ্যাক্সিলারেশনে বাম্পা চাপলে, বাম্পা না, অটো গিয়ারে অ্যাক্সিলারেশনে কোনটা চাপে? বাম্পা। হ্যাঁ, বাম্পা দেওয়ার পর সেটা কি হয়? অ্যাক্সিলারেশন হয়। আর ডান পা যদি আমরা ব্রেকে দেই তাহলে গাড়িটা থামে, কিন্তু কেমনে থামে? ডিসিলারেশন হয়, মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন হয়। সেই নেগেটিভ অ্যাক্সিলারেশনের ভ্যালু আমার দেওয়া আছে 22 ফিট পার সেকেন্ড। তার মানে বলেন, আচ্ছা 22 ফিট পার সেকেন্ড দেওয়া ছিল, এখন বলছে হাউ ফার ডাজ দ্য কার ট্রাভেল বিফোর কামিং টু আ কমপ্লিট স্টপ। সোজা বাংলায় বলতে ফায়াজ সাহেব গাড়ি চালাচ্ছিলেন, ফিজিক্সের কোশ্চেন। ফায়াজ সাহেব গাড়ি চালাচ্ছিলেন, সামনে একটা গাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফায়াজ সাহেব যেহেতু মানবতাবাদী একজন মানুষ, তিনি কমিউনিটি সার্ভিস। কমিউনিটি সার্ভিস, তো কুকুরকে বাঁচাইতে গিয়ে তিনি ব্রেক চাপলেন। তো ব্রেক চাপার পরে কিছু সময় পর কিছু দূরে গিয়ে, দুইটা জিনিস মনে রেখেন, ব্রেক চাপার সাথে সাথে কি গাড়ি থামে? না, টায়ারের মধ্যে দাগ বসে যায় হাত ব্রেক দিয়ে থামবো না। না। হাইড্রোলিক ব্রেক দিলে কি হয় আপনার? ওই হার্ড ব্রেকটা হাইড্রোলিক ব্রেকে হয় না? দুইটাতেই হয়, দেখছেন, আমি জানি। ঠিক আছে, আমার কিন্তু গাড়ি নেই, যাও। তো তার মানে ব্রেক চাপার সাথে সাথে তো গাড়ি থামে না, ব্রেক চাপার পর আরেকটু কিছু দূর গিয়ে এবং কিছু সময় পরে গাড়ি থামে। তাহলে এটা জিনিস মনে রাখলাম যে কিছু দূর গিয়ে কিছু সময় পরে গাড়ি থামে। তো গাড়ি থামছে যে একটা ডিসিলারেশন হয়েছে না, মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন হয়েছে। সেই নেগেটিভ অ্যাক্সিলারেশনটা হচ্ছে 22 ফিট পার সেকেন্ড স্কোয়ার গেল। এখন আমাকে কোশ্চেনে বলছে এই যে থামার আগে কিছু দূর আর কিছু সময় যে লাগছে, কত দূর লাগছে আর কত সময় লাগছে এটা বাইর করো। এটাকে ফিজিক্সের কোশ্চেনে বলে যে গাড়িটা ব্রেক চাপার, ড্রাইভার ব্রেক চাপার কত সময় পর এবং কত দূরে গিয়ে গাড়িটা পুরোপুরি থামবে। হ্যাঁ, এরপর আরও অনেক সময় ল্যাস্টেজ লাগায় যে অ্যাক্সিডেন্ট হবে কি না, অ্যাক্সিডেন্ট হইলে কোন গাড়ির বেশি ক্ষতি হবে, এগুলো অন্য হিসাব, ঠিক আছে। আপনি ভাই গাড়ি বানাবেন না? আচ্ছা একটা কথা বলি ভাই, একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে এই কোশ্চেনে আচ্ছা করে শেষ করে দিই। তার মানে এই যে ভাই শেষ হয়ে যায় ততক্ষণ দেখেন, তার মানে অ্যাক্সিলারেশনের ভ্যালু দেওয়া হচ্ছে -22, অ্যাক্সিলারেশনের ভ্যালু -22। আর অ্যাক্সিলারেশন জিনিসটা কি বলেন তো? ওই তো মাইনাস অ্যাক্সিলারেশন, হোয়াট এভার, সেটা তো অ্যাকচুয়ালি তো সেটা একটা অ্যাক্সিলারেশন, রাইট? ডিসিলারেশন অ্যাকচুয়ালি তো অ্যাক্সিলারেশন। সেই অ্যাক্সিলারেশনের ভ্যালু কি, মানে জিনিসটা অ্যাকচুয়ালি কি? ডাবল ডেরিভেটিভ। আচ্ছা দেখেন, ডাবল ডেরিভেটিভ মানে অ্যাক্সিলারেশন হচ্ছে সময়ের সাপেক্ষে ডিটি স্কয়ার ভেলোসিটি ডেরিভেটিভ না? স্পিডকে একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাই, ওই ভেলোসিটিকে আরেকবার ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাই। তার মানে অ্যাক্সিলারেশনটা আমার স্পিডের অ্যান্টি ডেরিভেটিভ পাইলাম। স্পিড ভেলোসিটি সেম জিনিস। আমি কি শুরুতে স্পিড বলছিলাম? তাহলে ভুল হয়েছে। ডিস্টেন্সকে একবার ডেরিভেটিভ করলে স্পিড বা ভেলোসিটি পাওয়া যায়, দুইটা সেম জিনিস ইন আ সেন্স। আর হচ্ছে একটা ভেক্টর একটা স্কেলার, যাই হোক। আর ভেলোসিটিকে একবার ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায়। তার মানে এই ডিভিডিটির ভ্যালু দেওয়া আছে 22 কোশ্চেনে। তুমি এরকম মুখটা পেঁচার মতো করে বসে আছো কেন? মুখটা এরকম পেঁচার মতো করে বসে আছো কেন? ডিভিডিটি দিল। এখন এই ডিভিডিটির ইন্টিগ্রেশন বের করা লাগবে। কেমনে বের করবেন? -22কে লাথি মেরে পার করে দিলে থাকে হচ্ছে t⁻0 dt। তা t⁻0 ডেরিভেটিভ কত? t। তাহলে -22t প্লাস c রয়ে গেছে। এইবার আপনাকে c এর ভ্যালু বের করতে হবে। এখন c1 ধরছে, c1 ধরার কারণ হচ্ছে আপনি সামনে গিয়ে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, ওই সময় আরেকটা c পাবেন, এর জন্য মানে একটু ডিস্টিংগুইশ করার জন্য c1 লিখছে। আপনি চাইলে জে কে দিয়ে লিখতে পারেন, একটার জে ধরলেন একটার কে ধরলেন, হোয়াটএভার, এবি দিয়েও লিখতে পারেন, যোগ্য। তাহলে এখন সি এর হ্যাঁ এক্স্যাক্টলি সেই ভেলোসিটিটাই এখন আমার না 45 যেটা দেওয়া ছিল এটা কি আমি ভি লিখছিলাম? হ্যাঁ ভেলোসিটি তো দেওয়া ছিল এক্স্যাক্টলি। এই তোমরা যে গল্প করার উনি ধরে ফেলছে। এই দেখেন 22t প্লাস সি, এটাই কি আমার ডেরিভেটিভ, মানে ভেলোসিটিটা না অ্যাকচুয়াল ভেলোসিটি। সেই অ্যাকচুয়াল ভেলোসিটি দেখেন কোশ্চেনে দেওয়া আছে 45 মাইল পার আওয়ার, দ্যাট মিনস 66 ফিট পার সেকেন্ড।
এখানে যেহেতু আমরা সব ক্যালকুলেশন ফিট পার সেকেন্ডে করতেছি, তাই এখানে ওই 66টা নিব। তার মানে কি বলেন, তাহলে -22t প্লাস সি ইজ অ্যাকচুয়ালি 66। তাহলে এখান থেকে সি এর ভ্যালু কত পাবেন বলেন? লাগবে না তো? 66 মাইনাস 22 টি, 66 মাইনাস 22 টি কত আসে? এই যে এই ভুলই করছিলাম এই যে এই ভুল করছি মাইনাস ফিট পার সেকেন্ড। হ্যালো, আজি স্যার আসবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কমিউনিটি সার্ভিস ভাই আপনার তো এরপরে ভিসা কন্ট্রোল ভাই এগুলো সিভি থেকে সার্ভিস লিডার এই সবাই মিলে একটা সার্টিফিকেট বানাই মানুষ করেন কি বললে সার্ভিস লিডার অ্যাডাপটিভ লিডার এই সবাই তোমরা কেউ হাম হাম গেছো? আরে এই কে কে জানি কি প্রশ্ন করলো সিনিয়র? 66 কেন লিখছি? 66 ফিটে নিছি, কারণ এখানে সব ক্যালকুলেশন ফিটে হচ্ছে। তো যাও, সি এর ভ্যালু কত আসে ভাই? করেন দেখি কত আসে। 66 ডিভাইডেড বাই, না না, ও ও ও সি এর ভ্যালু যে বাইর করবে, এখানে তো আমার একটা টি আছে। এখন টি এর ভ্যালু কত? এখন দেখেন কোশ্চেনে দেখেন বলছে যে যখন কারটা ইনিশিয়ালি চলতেছিল টি ইকুয়ালস টু 0-তে চলতেছিল, তখন তার ভ্যালু ছিল 66। তার মানে টি এর জায়গায় সি এর টি এর জায়গায় কত অ্যাকচুয়ালি 0 বসালে একটু পুরো বাদ। তার মানে সি এর ভ্যালু 66 পাইলাম। তাহলে এখন বলেন ভেলোসিটি হচ্ছে -22t প্লাস 66, এটা হচ্ছে আমার ভেলোসিটি গেল। তাহলে এরপর আমাকে কোশ্চেনে আরও কি বলছে যে কত সময় পর কত দূরে গিয়ে থামবে। আচ্ছা, মাইনাস 11 টি স্কয়ার প্লাস 66 টি তাইলে কত দূরে গিয়ে থামবে এটা কোশ্চেনে বলছে না? তাই দূরত্ব মানে কি? ডিস্টেন্স। ডিস্টেন্স কেমনে পাই? ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে পাই। তো ভেলোসিটি করেন, ইন্টিগ্রেট করেন এখন। তাহলে করলে আসে হচ্ছে আপনার -22কে লাথি মেরে বের করে দাও, লাথি মেরে বের করে দিলে t²/2 প্লাস 66t প্লাস সি, আরেক সি আসছে। তাহলে এই সিটা আমি এখন কে লিখি? আর একজনকে লাথি মেরে বের করে দিলাম, আরেকজন চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? একজনকে লাথি মেরে বের করে দিলাম, আরেকজন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি 66t প্লাস কে পাইছি। এই বলেন পাইছি। এইবার কে এর ভ্যালু বের করবেন। কেমনে বের করবেন জানেন? হ্যাঁ, মিডল টার্ম যে করবেন, আপনি তো কে এর ম্যান জানেন না, কে এর মানই তো বের করবেন এখন। আর বলবো না, আপনি ইচ্ছা করে বলবো না। এবার আপনি তখন পেঁচাল পারছেন, আমি কিচ্ছু বলবো না, গেল। তো এটা আসছে। এখন আপনাকে কোশ্চেনে বলছে যে গাড়ি যখন ইনিশিয়াল অবস্থায় চলতেছিল তখন তার এই, হ্যাঁ ধরেন আমরা যখন হিসাব শুরু করতেছি সময়ের একদম শুরুতে ডিস্টেন্স কত? মানে যখন সে ব্রেকটা চাপছে ওই সময় থেকে হিসাব শুরু হয়েছে। ব্রেক চাপার পর সে কিছু দূর গেছে, বাট যখন ব্রেক চাপছে ওই সময় আমরা ধরে নিচ্ছি এক্স্যাক্ট ওই মোমেন্টে কোনো ইয়া হয়নি, তার মানে 0। তাহলে ধরেন এই পুরাটার ভ্যালু এখন 0 ধরেন, 0 ধইরা আবার 0 আসবে? না না না, 0 কেন ধরবেন? এই ভাই আমি ভুল বলছি, 0 না, আমরা ওই ডিস্টেন্স 0 ধরতেছি না, আমরা ইনিশিয়াল অবস্থায় কি হচ্ছে সেটা জানতে চাচ্ছি। তার মানে এটা যদি এসের বা ডিস্টেন্সের ফাংশন হয়, তার মানে আমি s(0) করবো এখন, মানে একদম শুরুতে কি ছিল সেটা আমি ধরবো। ঠিক আছে, তা শুরুতে কি ছিল? শুরুতে যদি এখানে 0 বসান, এটা কাটে থাকে, কে এর মান হচ্ছে 0, দ্যাট মিনস k = 0। এটুক যারা বুঝেন নাই আবার বলি, যে একদম হিসাবের শুরুতে গাড়ির ডিস্টেন্স 0 ছিল এমনটা কথা না। ঠিক আছে, আমরা গাড়ির শুরুতে ডিস্টেন্স কত ছিল সেটা এখন জানবো। তাহলে জানার উপায় কি? ওই ডিস্টেন্সের জায়গায় অর্থাৎ টি এর জায়গায় সময়কাল শূন্য মানে কি? সময় শুরুতে মানে কি? যে সময়ের জায়গায় শূন্য বসাবো, শূন্য বসায় কে পাইলাম। তো কে দেখা গেল সবই কাটা যাচ্ছে, থাকতেছে শুধু 0, দ্যাট মিনস 0। তার মানে আপনার অ্যাকচুয়াল ফাংশন যেটা ডিস্টেন্সের যে ফাংশন সেটা হচ্ছে আপনার -11t² প্লাস 66t প্লাস 0, দ্যাট মিনস এটা। হ্যাঁ, তাই এইটাই হচ্ছে আমার s(t), রাইট? মেইন ফাংশন। তো এখন আরে s(0) বের কর। s(0) কেন বের করবো? আমরা যখন একদম শুরু করছিলাম তখন ডিস্টেন্স কত ছিল এটা জানতে চাচ্ছি।
তার মানে কি টি এর জায়গায় 0 বসাইলে আমি ওই ডিস্টেন্সটা পাবো। তো টি এর জায়গায় 0 বসাইলে আমি দেখলাম এই টি স্কোয়ার টি সব কাটা যায়, থাকে শুধু কে। তো কে ইকুয়ালস টু 0। কেন 0? কারণ হচ্ছে ওই যেটা শুরুতে বলছিলাম যে সময়ের শুরুতে সময়ও 0 এবং একদম যখন থেকে হিসাব করতেছি ওই সময় কি ডিস্টেন্স আছে নাকি নাই, নাই, তাহলে ওই সময় ডিস্টেন্স 0, এই জন্য কে ইকুয়ালস টু 0 আসতেছে আলটিমেটলি। তো গেল, তার মানে এটা আমার মেইন ফাংশন। এখন কোশ্চেন আমাকে ফাইনালি কি বলছে, হাউ ফার ডাজ দ্য কার ট্রাভেল বিফোর টাইমিং টু কমপ্লিট স্টপ। সেখানে আরও আছে, এটা হচ্ছে আপনি এতক্ষণে তো খালি ডিস্টেন্সের ফাংশনটা পাইলেন, এখন আপনাকে ওই যে বলছিলাম যে দুইটা জিনিস চাল লাগবে, যে কত দূরে গিয়ে থামছে আর কত সময় থামছে। মানে কত দূরে গিয়ে থামছে এটা জানার জন্য আপনার লাগবে কত সময় পরে থামছে। তাহলে কোনো কিছু থামা মানে কি, ভেলোসিটি 0 হয়ে যাওয়া। তাহলে আপনার এইবার ভেলোসিটির ফাংশনটার ভ্যালু হচ্ছে তাহলে 0। ভেলোসিটির ফাংশন কত পাইলাম, কই গেল ভাই, ওই যে 22t প্লাস c1 এর মান কত ছিল 66। তাইলে ভি অফ টি দ্যাট মিনস মাইনাস 22t প্লাস 66 সমান 0, মানে গাড়ি যখন থামে তখন ভেলোসিটি 0। এখান থেকে টি বাইর করো, টি এর মান আসবে মানে 5, 3 আসে, তাহলে এখান থেকে টি এর মান আসবে 3। তার মানে ড্রাইভার ব্রেক চাপার 3 সেকেন্ড পরে গাড়ি থামছে, তাহলে এই 3 সেকেন্ড সে দূরত্ব অতিক্রম করছে। এখন এই 3 সেকেন্ডে সে কতটুকু গেল এইটুকু আমাকে চাইছে। এবার এই 3 গিয়ে আপনি এখন এস এর ফাংশনে বসান। স্টেপ অনেকগুলো, এগুলো হচ্ছে ফিজিক্সের, একদম ফিজিক্স এগুলাই চাই। এগুলো তো এই ক্যালকুলাসের দরকার নেই ভাই। 100t মাইনাস 10t স্কোয়ার 100 ইন্টু 3 মাইনাস 10 ইন্টু 3 স্কোয়ার প্লাস ডান। শোনেন, এক্সাম্পল শেষ, এবার বলেন এক্সারসাইজ কি কি দেখায় দিছে আগে দেখি। আচ্ছা দেখি না রে ভাই, দেখি কি কি দেখায় দিছে এটা। আচ্ছা আপনার কল লাগবে না, আছে আমার কাছে, সব আছে সব। 5.1 এই সবগুলো দিছে, মানে সব কম দিছে। 17, 27, 33, 39 বাদে অ্যাসাইনমেন্ট। ও অ্যাসাইনমেন্ট বাদ দেন। 17 ও আচ্ছা 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 17 আরে মেয়ে আমারটা আছে একটা, জানেন এই যে আমারটা দাঁড়ান দেখাই। আচ্ছা কেন দেখবেন না, কেন অন্য কিছু দেখাইলে তো ঠিকই দেখতাম। 17, 27, 17, 27, 33, 39 17, 27, 33 ওই যে দেখেন শোকজ লেটার লেখা আছে। হ্যাঁ, এই যে আমার একটা ছিল, স্যারে কইছিল যে আমার এটা বানায় পাঠাও, তো পরে এটা বানায় পাঠাইছি। আর এই যে এডি কোশ্চেনে এডি দেখে দেখে কোশ্চেন বানাইছে। কালকে আমার ক্লাস আছে, এই কালকে আমার ক্লাস আছে ভাই। কালকে কিছু পড়াবে না জিজ্ঞেস করছিলাম। 8টা আর্টিকেল বসে যায়। ও রাশাদ স্যারের, তো তো কার কথা মনে করছো? তামজিদ স্যারের আমার আর্টিকেল দিবি, ওই যে 8টা আর্টিকেল দিতে বলছিল। দিবে না? 10টা বলছিল, 10টা। পোলাপান এই দাঁড়াও, যাইতেছি ভাই। এই আমারে কো 17 নাম্বার পারবা কিনা? পারবা না। কেন পারবা না? যারা 100 mAh ইউজ করো তারা পারবা না, কারণ 1.1 এর সাথে ওই যে পাওয়ার 1 যোগ হয়, যোগ হইলে আসে 2.1, ওই 2.1ই রেখে দিবা, ক্যালকুলেট করা লাগবে না। এই চ্যাপ্টার 2.3 না কোন জায়গায় জানি এই টাইপের। আমরা ম্যাথ পারি, নিয়ম পারি, কিন্তু যখন ছাড় দেয় তখন সিম্পলিফিকেশন পারি। আমরা ম্যাথ নিয়ম বুঝি, সবই বুঝি। দাঁড়ান, তাহলে 17 গেল, তুমি সিম্পলিফিকেশন করে দেখো। 17 গেল। 27 নাম্বারও পারবেন। 27 নাম্বার আরে না না, আজান দিবার দেরি আছে। 27 নাম্বারও পারবেন। তারপরে হচ্ছে 33। এই জনাব 33টা বলেন কি করবেন ফার্স্টে, আমারে জাস্ট বলেন।
তুমি কি আসল নোটস করছো? যাইতেছি আমরা 6:45 আবার আসবো, 4.3 শুরু হবে, খাবার দাবার এবং আমাদের নামাজের ব্রেক। মাগরিব আছে, আসর আছে। এই ম্যাটারটা সলভ করে দাও। এই বোঝা লাগবে লগের কিছু আচ্ছা আমি তাহলে রেকর্ডটা শেষ করি। শেষ হচ্ছে এই যে দেখেন 17 নাম্বার কেমনে করবেন মানে বার করেন নাকি? ওর রেকর্ডটা শেষ করুন। ভাই রেকর্ডটা শেষ করে বলতে আবার কি আপনি ওই আরেক জবাব পারে 4.3 এটা। দেখাম না ওর রেকর্ড শেষ করুন। 17 নাম্বার পারি, তারপরে 21 নাম্বার দেখেন, 27 নাম্বার ওইটা পারবেন। সিম্পলি হচ্ছে ওই যে ভাঙায় দিয়া পাওয়ার রুল বসাবেন, আর কিচ্ছু না। ওটা তো গুণ আকারে আছে, তাই বলতেছি মাঝখানে গুণ আকারে আছে না, না এটা তো ইন্টিগ্রেশনের বাইরে, সরি এটা গুণ আকারে আছে না, এটা গুণ না বলেন আপনি, ইউ টু দি পাওয়ার এত, এটা গুণ আছে হলো এই পুরোটার সাথে। আপনি আগে পুরাটা গুণ করে দিবেন। ও আচ্ছা আচ্ছা, পুরোটা আমি এটার সাথে গুণ করে দেব। আমি কই আপনি তো আমার ভয় পাওয়া দিচ্ছেন, এটি তো সাবস্টিটিউশন মেথড দিয়ে করে। তো এই ঝামেলা থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে গুণ করে দিবেন। মানে এটা এটার সাথে গুণ করে দেবো, আবার অনেক সাথেও গুণ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তারপরে করে দিবেন, শেষ গেল। 27 নাম্বার সেম কাজ, এটা দেখাইলাম না ভাই। 33 dydx দেওয়া আছে, ফার্স্ট ইন্টিগ্রেশন করবেন। ইন্টিগ্রেশন কইরা এই এক্স আর ওয়াই এর মান বসায় দিবেন, যেটা আসবে সেটাই অ্যান্সার। ওই যে আমরা করলাম ওইটাই। তারপরে 33 এর পরে 27 এর পর 33। 33 এর পরে 39 বলছে কি বলছে, এই অঙ্কটা আমরা করলাম না, ওই যে ট্যানজেন্টের অঙ্ক। হ্যাঁ ট্যানজেন্টের অঙ্ক। ফার্স্টে মেইন ফাংশন বের করবেন, মান বসাবেন, সি এর মান পারবেন, তারপর মেইন ফাংশন ডান। ক্যালকুলেশন নিজে নিজে ট্যানজেন্টের করবেন। অঙ্কটা বেসিক্যালি হলো পরে যে আমরা যে এক্সাম্পল কনসেপচুয়ালি বুঝলে এক্সারসাইজ শেষ আপনার। মার্জিনাল প্রফিট শেষ, এই যে মার্জিনাল প্রফিট থেকে আসল প্রফিট বের করতে বলছে, উদাহরণে করলাম না, সেম। 47 নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট, এইটাও সেম, এই যে সেম এক্সাম্পলের সাথে সেম। তারপরেও না পারলে আবার দেখাই দিবেন, অসুবিধা নেই, ডান। শেষ শেষ এই চ্যাপ্টার ক্লোজড।